করাই দেওয়ার জন্য। ওকে, তাহলে আমরা আমাদের শুরু করি। গুণগত রসায়ন দেখো, ফার্স্টে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে পরমাণুর মডেল। হ্যাঁ, তো আসলে এই যে পরমাণু জিনিসটা কি, এটাকে কি ভাঙা যায় কিনা, হ্যাঁ, এগুলা নিয়ে সেই প্রাচীন যুগ থেকেই নানান ধরনের গবেষণা হয়ে আসতেছে। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন থিওরি দিচ্ছেন। তো আমাদের আধুনিক থিওরি, হ্যাঁ, পরমাণুর গঠন সম্পর্কে আধুনিক থিওরি যে জিনিসটা দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে রাদারফোর্ডের যে পরমাণুর মডেল, সেটা দিয়ে। মানে এটা হচ্ছে যে একদম, মানে এর আগে তো অনেকেই শুরু করছিলেন, জন ডাল্টন থেকে শুরু করে অনেকেই শুরু করছিলেন, হ্যাঁ, বাট আধুনিকতার ছোঁয়া শুরু হয় হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল থেকে। যদিও এই মডেলের অনেক ত্রুটি আছে, অনেক বিচ্যুতি আছে, হ্যাঁ, অনেক সীমাবদ্ধতা আছে, বাট তারপরেও এটা হচ্ছে যে একটা ইনিশিয়াল স্টেপ ছিল। তো আসো আমরা একটু রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, তোমাদের এই যে যে ছবিটা দেখতেছো, হ্যাঁ, এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের একটা যে পরীক্ষা করছিলেন, যেটাকে আমরা বলতেছি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, সেই পরীক্ষারই একটা ডায়াগ্রাম আর কি। তো ফার্স্ট কথা হচ্ছে যে পরীক্ষায় উনি কি কি জিনিস ব্যবহার করছিলেন। এই যে একটা জিনিস দেখতেছো তোমরা, এটা হচ্ছে একটা পর্দা। হ্যাঁ, এটা কিসের পর্দা? এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এখান থেকে যে আলফা রশ্মিগুলো নিঃসরণ করছে সেগুলো এগুলো পাস করে এখানে মানে এক ধরনের অনুপ্রবাহ সৃষ্টি করতো, এক ধরনের আহ, মানে ওই এক জায়গায় লাইট ফেললে যেরকম উজ্জ্বল সৃষ্টি হয় সেই ধরনের একটা অনুপ্রবাহ সৃষ্টি করতো। সেটা কোনটা? জিঙ্ক সালফাইডের একটা পর্দা ছিল। আচ্ছা, আর কি ছিল? এই যে একটা হলুদ বর্ণের যেটা তোমরা দেখতেছো, এটাই হচ্ছে কি স্বর্ণের পাত। এখন কথা হচ্ছে এই স্বর্ণের পাত যে ইউজ করছিলেন তার পুরুত্ব কত ছিল? 0.004 সেন্টিমিটার। পরীক্ষায় এই প্রশ্নটা আসলে তুমি ভুল করবা। কিভাবে ভুল করবা? ধরো এতে দেওয়া আছে এটা, এখানে সিটা দেওয়া নাই, তুমি ওই দিকের খেয়াল করবা না, কি করবা? তুমি গুণবা দশমিকের পর 3টা জিরো আছে, 4 আছে, ইয়েস, আমার কমন। মানে সে একটা পরীক্ষা থেকে বের হয়ে বলবা আরে প্রশ্ন তো খুব ইজি, একদম ফাটাই ফেলছি। কিন্তু প্রশ্নকে তুমি ফাটাইছো না, প্রশ্ন তোমাকে ফাটাইছে, সেটা তুমি টের পাও নাই। ঠিক আছে, তাহলে এককগুলো ভালো করে খেয়াল করতে হবে। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একক ভালো করে খেয়াল করতে হবে। তারপর একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ ছিল। এই তেজস্ক্রিয় পদার্থ ছিল মেনলি রেডিয়াম, যেখান থেকে একটা আলফা রশ্মি নির্গত হয়েছে। এই যে আলফা রশ্মি দিয়ে পরীক্ষাটা করা হয়েছে, জন্য পরীক্ষাটাকে কি বলা হয়? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আলফা কণা জিনিসটা কি? আলফা কণা জিনিসটা কি? আমরা যদি হিলিয়াম থেকে 2টা ইলেকট্রন সরাই নেই, হিলিয়াম থেকে কয়টা ইলেকট্রন সরাই নেই? 2টা ইলেকট্রন সরাই নেই, তাহলে যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে আলফা কণা। এখন তোমাদেরকে একজনকে আমি একটা প্রশ্ন করি তো দেখি। আহ কে বলবা? জিজারিন মুনতাহা পাপড়ি, বাপরে বাপ কঠিন নাম। বলো তো দেখি ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলো তো হিলিয়াম কণাতে, সরি, আলফা কণাতে কয়টা ইলেকট্রন থাকে? আলফা কণা তো হচ্ছে দুইটা, না দুইটা তো চলে গেছে, একটাও থাকে না। একটাও থাকে না, তাহলে খেয়াল করতে হবে তাই না? কয়টা প্রোটন থাকে? প্রোটন দুইটা। 2টা। নিউট্রন কয়টা থাকে? দুইটা। 2টা। ভেরি গুড। তাহলে এই যে ছোটখাটো ইনফরমেশন গুলা, তাই না, এইগুলাই জি। পরীক্ষায় অনেক সময় আসে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা একটু জেনে রাখলাম। তো এই পরীক্ষায় দেখা গেল আরেকটা কি, এই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সটা যে জায়গায় রাখছিলেন, যে বক্সের মধ্যে, সেটা আমরা কিসের বক্স বলতেছি? লেড বক্স। তাহলে এটাও কিন্তু একটা উপকরণ ছিল। ঠিক আছে, যেটাকে আমরা লেড ব্লক বাংলায় বলি, লেড ব্লক। ঠিক আছে, এটা সঞ্জিত স্যারের বইয়ে কথাটা বলা আছে, এই মেন চিত্র হচ্ছে এটা। ওকে, তাহলে এই পরীক্ষায় দেখা গেল যে অধিকাংশ আলফা কণায় দেখো যে স্বর্ণের পাত ভেদ করে এদিক ওদিক চলে যাচ্ছে। হঠাৎ 2-1টা কণা এদিক এদিক আসতেছে, এবং উনি খেয়াল করলেন যে প্রতি 20,000 কণার মধ্যে মাত্র একটা কণা সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসতেছে। ঠিক আছে, তো এই সকল পরীক্ষা থেকে উনি একটা সিদ্ধান্ত নিলেন, যেহেতু অধিকাংশ আলফা কণায় স্বর্ণের পাত ভেদ করে চলে যাচ্ছে, সেহেতু এর ভিতরে মনে হয় কিছু নাই, এর ভিতরে অধিকাংশ জায়গায় কি ফাঁকা। 1 নম্বর কথা কি, ভিতরের অধিকাংশ জায়গায় হচ্ছে ফাঁকা। আবার সিদ্ধান্ত নিলেন যে এইখানে ধনাত্মক কিছু একটা আছে, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক কিছু একটা আছে। ধনাত্মক কেন বললেন? কারণ আলফা কণাটা ধনাত্মক, আর এখানেও ধনাত্মক কিছু একটা আছে, এই জন্যই এই যে 20,000 কণার মধ্যে একটা কণা বিপরীত দিকে ব্যাক করছে। এই ধনাত্মক কণাটার নাম দিলেন কি? নিউক্লিয়াস। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কি তোমার রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা দিয়ে কি আবিষ্কার করছিলেন,
কি আবিষ্কার করছিলেন? দেখো নিউক্লিয়াস আবিষ্কার করছিলেন, এবং উনি বললেন যে পরমাণুর সমস্ত ভর প্রায় কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। ঠিক আছে, তাহলে এটা ছিল ওনার পরমাণু মডেলের মোটামুটি বর্ণনা। তবে এই মডেলের অনেকগুলো সীমাবদ্ধতা ছিল। হ্যাঁ, এই মডেল অনুসারে বলা হয়তো যে পরমাণুগুলো, হ্যাঁ, সূর্য যেমন, এখানে যেমন সূর্য, আর সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতেছে, হ্যাঁ, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চতুর্দিকে ঘুরতেছে। তো এই থিওরির একটা কি বলে, একটা লিমিটেশন, একটা সীমাবদ্ধতা দেখা দিল কি, সূর্য তো, সূর্য গ্রহ এগুলা তো চার্জ নিরপেক্ষ, কিন্তু নিউক্লিয়াস ইলেকট্রন এগুলা তো চার্জযুক্ত। তখন মানে আবার ম্যাক্সওয়েলের একটা থিওরি ছিল যে চার্জযুক্ত কোনো বস্তুকণা যদি কোনো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, তাহলে সেটা ঘুরতে 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 আস্তে আস্তে কোথায় চলে আসবে? কেন্দ্রে চলে আসবে। তাহলে দেখা গেল কি, এই মডেলেরই কোনো অস্তিত্ব থাকতেছে না। ঠিক আছে, যদি নিউক্লিয়াস আর ইলেকট্রন মিলে যায় তাহলে তো আসলে মডেলের কোনো অস্তিত্ব থাকতেছে না, তাই না? বিষয়টা তো এরকমই। তো এটা একটা সীমাবদ্ধতা ছিল। তারপরে এই মডেলে দেখো পরমাণুর গঠন কি হবে, হ্যাঁ, পরমাণুর আকার কি হবে, পরমাণুতে যে বর্ণালী সৃষ্টি হয়, এগুলো কোনো কিছুই বর্ণনা দেওয়া ছিল না। তারপরে একটা মানে ইনিশিয়াল স্টেপ ছিল এটা, তাই না? এই জন্য এটা অনেক ভালো একটা জিনিস। তো আসা আমরা কি পড়তে হবে বইয়ের থেকে সেগুলো একটু দেখি। দেখো এই যে আলফা কণাতে কি আছে, হ্যাঁ, আলফা কণার ভর কত, বেগ কত, হ্যাঁ, আলফা কণাতে নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা কত, এগুলা অলরেডি আমরা বলা হয়ে গেছে। তারপরে কি কি পরীক্ষায় উপকরণ ব্যবহৃত হয়েছিল, হ্যাঁ, এখানে তিনটা দেওয়া আছে। দেখো আরেকটা আমি লিখে দিছি, লেড ব্লক। ঠিক আছে, লেড ব্লকটা কিন্তু ছিল ওই যে আমরা পরীক্ষার মধ্যে দেখাইলাম, এই যে লেড ব্লক। ঠিক আছে, ওকে। পরীক্ষায় পর্যবেক্ষণ দেখো, জাস্ট যে জিনিসগুলো দাগানো আছে এগুলো আমরা আলোচনা করে ফেলছি। হ্যাঁ, 5 নম্বর পয়েন্টটা দেখো, 5 নম্বর পয়েন্টে অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা মেডিকেল এডুকেশন টেস্টে আসছিল। পরমাণুর আকার কত? -10⁻⁸ বা আমরা যদি ন্যানোমিটারে নেই তাহলে কি হয়? 0.1 ন্যানোমিটার। তোমরা সেন্টিমিটার থেকে ন্যানোমিটার আশা করি নিতে পারো। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো পাশে আবার কি দেওয়া আছে, নিউক্লিয়াসের আকার কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো আচ্ছা, তোমাদের একজনকে জিজ্ঞেস করি তো দেখি পারো কিনা। মামুন, বলো তো ভাই, জি ভাইয়া বলেন। সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে নিতে গেলে কি করতে হবে? সেন্টিমিটার থেকে ন্যানোমিটার, হ্যাঁ, 10⁻⁻7 হবে আর কি। 1 সেন্টিমিটার সমান এক ন্যা- এক এক, ন্যানোমিটার সমান 1 ন্যানোমিটার সমান। তুমি এত কিছু বুঝি না। তুমি এই যে বলো 10⁻⁸ এটাকে আমরা যে ন্যানোমিটার নিব, কত দিয়ে গুণ দিব বা ভাগ দিব বলো? এটা দিয়ে এটাকে গুণ করতে হবে 10⁻7। 10⁻⁷। ভেরি গুড। সেন্টিমিটার হচ্ছে একটা বড় জিনিস আর ন্যানোমিটার হচ্ছে একটা ছোট জিনিস। বড় থেকে ছোট যেতে গেলে আমরা গুণ দিব। আর যদি এটা মিটার হইতো, মিটার থেকে ন্যানোমিটারে নিতে গেলে মিটার হতে ন্যানোমিটার 10⁻9। 10⁻9 দিয়ে গুণ দিব। ভেরি গুড। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যাতে ভুল না হয়। আর পাশেই দেখো নিউক্লিয়াসের আকার দেওয়া আছে, তাহলে পরীক্ষায় নিউক্লিয়াস আকারও কিন্তু পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু জেনে রাখবা। আর এই মডেলটাকে এই যে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছিল, এই জন্য এই মডেলটাকে আরো দুইটা নামে ডাকা হয়। হ্যাঁ, নিউক্লিয়ার মডেল বা সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয় সৌরজগতের সাথে তুলনা করার। তাহলে পরীক্ষায় কিন্তু এই নাম দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আর এই মডেলের সীমাবদ্ধতাগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট না, এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট কথাবার্তা। শুধুমাত্র যে শব্দগুলো দাগানো আছে এগুলো একটু খেয়াল রাখবা। এবার আমরা চলে যাব বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল হচ্ছে যে জাস্ট রাদারফোর্ড যখন পরমাণু মডেল দিলেন, ওটার ভুল যখন বের হলো, ওইটাকে শুদ্ধ করে উনি আরেকটা পরমাণুর মডেল দিলেন। সেটা কিসের উপর ভিত্তি করে? তো কথাটা ইম্পর্টেন্ট। কিসের উপর ভিত্তি করে? কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে। তো উনি ওনার প্রস্তাব যে মডেলে তিনটা প্রস্তাবনা দিলেন। তিনটা প্রস্তাবনা কি কি? ফার্স্টে হচ্ছে যে ওই যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে যে কথাটা ছিল যে চার্জযুক্ত বস্তু কণা ঘূর্ণায়মান থাকলে সেটা ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে আপতিত হবে। তো উনি বললেন যে না, ইলেকট্রন যখন ঘুরে তখন একটা নির্দিষ্ট শক্তি স্তর, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এই যে নির্দিষ্ট কক্ষপথে যখন ঘুরে, তখন সে কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি বিকিরণও করে না। তাহলে কি হবে না? এই ইলেকট্রনটা আর নিউক্লিয়াসে আপতিত হবে না। এই যে শক্তি স্তর, এই শক্তি স্তরগুলোর নাম দিলেন কি? অরবিট বা কক্ষপথ। অরবিট বা কক্ষপথ শব্দটা মনে রাখবা, অরবিট, এটা কিন্তু অরবিটাল না। হ্যাঁ, খুব বেশি ঝামেলা বাজে এই দুটা শব্দ নিয়ে। তাহলে এই জিনিসটা নাম দিলেন অরবিট, এবং এটাকে উনি বললেন যে এন দিয়ে প্রকাশ করলে, এবং এন এর মান কত হতে পারে? 1 2 3 4 এগুলো হতে পারে ডট ডট ডট। এবং এটাকে অন্যভাবে প্রকাশ করা হয়, অন্য আরেকভাবে প্রকাশ করা যায়, কে, এল, এম, এন, এইভাবে।
এখন ধরো পরীক্ষায় 3 নাম্বার শক্তি স্তর না দিয়ে তোমাকে এম শক্তি স্তরও দেওয়া হতে পারে, 4 নাম্বার শক্তি স্তর না দিয়ে এন শক্তি স্তরও দেওয়া হতে পারে। তাহলে তোমাকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে কে মানে হচ্ছে 1 নাম্বার, এল মানে 2 নাম্বার, ঠিক আছে, এইভাবে বিষয়গুলা। তো এরপরে আসো, আমরা তো এটা 1 নাম্বার জিনিস বললেন। 2 নাম্বার যে কথাটা বললেন সেটা হচ্ছে যে আমরা জানি যে কোনো আহ, বস্তুকণা যদি একটা আহ, গতিশীল থাকে এবং তার যদি ভর থাকে, তাহলে তার কি একটা কি থাকবে, ভর এবং বেগ থাকবে, ভর এবং বেগ। এবং সেটা যদি বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে, তাহলে তার কি থাকবে, বৃত্তাকার পথ মানে হচ্ছে কৌণিক, তার একটা কৌণিক ভরবেগ থাকবে, কৌণিক ভরবেগ। সেই কৌণিক ভরবেগটা উনি কি বললেন, সেই কৌণিক ভরবেগটা হবে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এমবিআর ইকুয়াল NH/2 পাই। এখন দেখো এখান থেকে অ্যাডমিশন টেস্টে 2বার প্রশ্ন আসছে, ঠিক আছে। একবার প্রশ্ন আসছিল এম দিয়ে, 2বার না 3বার প্রশ্ন আসছে। একবার প্রশ্ন আসছে এম দিয়ে কি বোঝায়, ঠিক আছে। দেখি তোমাদের একজনকে ধরি তো, পারো কিনা, এম দিয়ে কি বোঝায়। আহ, এই তাহমিনা আক্তার তামান্না বলো তো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এখানে এম দিয়ে কি বোঝায় বলো তো। এম দিয়ে কক্ষপথগুলো আর সংখ্যা বুঝে, পূর্ণ সংখ্যা 1 2 3 4 এগুলো। এম 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 এই যে এই এম, আচ্ছা, এম এম হলো ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর। এই জিনিসটাই পরীক্ষায় যেটা ছিল প্রোটনের ভর, ঠিক আছে। তো স্টুডেন্টরা যেটা দেখছে হ্যাঁ ভর, এটা তো ভরই, কিন্তু সেটা ইলেকট্রনের না প্রোটনের সেটা খেয়াল করে নাই, তাই না। তো এটা হচ্ছে ভুল অ্যান্সার ছিল আর কি, ঠিক আছে। তাহলে এই প্রশ্নগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে, কোনটা দিয়ে কি প্রকাশ করে, ঠিক আছে। তো এইটা একটা প্রশ্ন আসছিল, আর একটা প্রশ্ন আসছিল যা হুবহু সূত্র দিয়ে প্রশ্ন আসছিল, ঠিক আছে। তারপর আরেকবার যেটা প্রশ্ন আসছিল এই যে প্লাঙ্কের দ্রবকের মান। তো এই জিনিসগুলো পরীক্ষায়, এখন এখান থেকে আর কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটা তোমাকে জানতে হবে। ধরো পরীক্ষায় প্রশ্ন দিল এল শেলে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, এল শেলে ইলেকট্রনের কৌণিক ভর বেগ কত, ঠিক আছে। তাহলে দেখো এল শেল, এল শেল মানে ভাইয়া একটু আগে আমরা পড়ে আসছি, এল শেল মানে এন এর মান কত, 2। তাহলে আমরা এখানে যদি এন এর মান যদি 2 বসাই দেই, তাহলে 2h/2 পাই, 2 এ 2 এ কাটা থাকলে কত, h/পাই। তাহলে এন শেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে, h/2 পাই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একজনকে একটা কোশ্চেন ধরি, দেখি আমি কোশ্চেনটাকে করে ফেলি, তারপরে কে পারো সে সে অ্যান্সার দেবা। পি অরবিটালে, পি অরবিটালের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। প্রশ্ন হচ্ছে পি অরবিটালে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। কে পারবা, সানজানা পারবা। কাকে যেন আনমিউট করতে দিছি দেখো তো। ভাইয়া হ্যাঁ, হ্যাঁ বলো। এইচ পি, বাই পাই হবে, হ্যাঁ, 3h/পাই। 3h/পাই, ভেরি গুড। কিভাবে হইলো বলো। এন এর মান হবে 3, এন এর মান কারণ 3 হবে। পি অরবিটালটা হচ্ছে 3 না 6, পি অরবিটাল হচ্ছে 6। পি অরবিটালে আর 6, আচ্ছা তাহলে এন এর আর মান 6 হলো। 6/2, 6 কে 2 সিক্স দিয়ে ভাগ বাই টু করলে, পাই তাহলে 6 এটা কে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 3, 3h/2 পাই তাহলে নাকি। 3h/পাই। না, আচ্ছা 3h/পাই। আচ্ছা 3h/পাই তাই না, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তো খেয়াল করো তো ভাইয়া, এটা কি অরবিট না অরবিটাল, অরবিটাল। আর এটা কিসের সূত্র, এটা কি অরবিটের সূত্র। অরবিটাল। তো দুইটা না জিনিস কি সেম হলো, না না। এভাবে পরীক্ষায় ভুল হয়, ঠিক আছে। যাই হোক, আমি সূত্রটা বলে দিচ্ছি। অরবিটালে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্রটা হচ্ছে, লিখে নাও তোমরা, √L, L+1 h/2 পাই, এটা হচ্ছে সূত্র। এটা সঞ্জয় স্যারের বইয়ে আছে, √L × L+1 h/2 পাই। লেখো, আমি বুঝাই দিচ্ছি। দেখো, আমরা একটু পরে কোয়ান্টাম সংখ্যার মধ্যে পড়বো, পি এর জন্য এল এর মান হচ্ছে 1, ঠিক আছে। তাহলে 1, সরি 1, 1+1 h/2 পাই, ঠিক আছে। তাহলে কত আসতেছে, √2 h/2 পাই, ঠিক আছে।
তাহলে এটা আসতেছে। আর এটাকে তুমি আরো যদি ভেঙে দেওয়া হয় যে √2 কে কি লেখা যায়, √2 পাই, √2 কাটা থাকলো কি h/√2 পাই, তাহলে এটাও দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে, ডি অরবিটালের জন্য দিতে পারে, এস এর জন্য দিতে পারে। হ্যাঁ, এস এর জন্য কত হবে, দেখো এস এর জন্য এল এর মান আমরা জানি কত, 0, এল এর মান যদি 0 বসাই তাহলে আলটিমেট রেজাল্ট কি আসবে, 0, তাহলে এস এর জন্য কত হবে, 0। ঠিক আছে, তাহলে আমরা 2 নাম্বার জিনিসটা জানলাম। 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে যে এই পাশের যে চিত্রটা দেওয়া আছে এটা। তো 3 নাম্বার উনি থিওরি যেটা বললেন সেটা হচ্ছে কি, একটা ইলেকট্রন চাইলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে হ্যাঁ, নিচ থেকে উপরে অথবা বিকিরণ করে উপর থেকে নিচে। কথাটা একটু খেয়াল করো, আমরা যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি তখন কিন্তু আমাদের প্রচুর শক্তি লাগে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের শক্তি শোষণ হচ্ছে। আবার যখন আমরা সিঁড়ি থেকে নিচের দিকে নামি তখন কিন্তু আমাদের শক্তি লাগে না, শক্তি বিকিরণ হয়। এদের ক্ষেত্রেও সেম, উপর থেকে নিচে আসলে শক্তি বিকিরণ করে, নিচ থেকে উপরে গেলে শক্তি শোষণ করে, শোষণ করে সে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে যাইতে পারে। যদি যায় তখন একটা বর্ণালী সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়, একটা মনে করো যে এখানটা ইলেকট্রন হেঁটে হেঁটে যাচ্ছে, তার একটা পায়ের ছাপ থেকে যাচ্ছে আর কি, বিষয়টা এরকম আর কি, একটা বর্ণালী সৃষ্টি হয়। এইভাবে উনি বর্ণালী একটা ধারণা দিলেন, এবং উনি বললেন যে যদি উপরের শক্তি স্তরের যদি শক্তি হয় E2 আর নিচেরটা যদি হয় E1, তাহলে এখানে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে ডেইলি ইকুয়াল E2 - E1 ইকুয়াল এইচ নিউ, যেটাকে আমরা কি হিসেবে জানি, প্ল্যাঙ্কের সমীকরণ। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি প্ল্যাঙ্কের সমীকরণ। ঠিক আছে, বা নিচের কোনটি দিয়ে বিকিরণ ব্যাখ্যা করা যায়, কোন সমীকরণ দিয়ে, এই যে প্ল্যাঙ্কের সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তো এই জিনিসগুলা তো আসো আমরা একটু বইয়ের দিকে যাই, বইয়ের থেকে কি পড়তে হবে। দেখো 3টা যে শক্তি স্তরের ধারণা সেগুলো দাগানো আছে, কনিক ভরবেগের এই বিষয়গুলো দাগানো আছে, হ্যাঁ, এগুলো আলোচনা করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এগুলো পড়বা। আর কি পড়বা, সীমাবদ্ধতা। আমরা একটু আগে বললাম যে এরা কি করতে পারে, এরা হচ্ছে যে তোমার বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু সবার বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, অনলি যাদের একটা ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন আছে আর অন্য একক ইলেকট্রন বিশিষ্ট আয়ন যারা আছে, হ্যাঁ, যেমন দেখো হিলিয়াম প্লাস, এখানে কিন্তু একটা ইলেকট্রন আছে, লিথিয়াম 2 প্লাস, এখানে একটা ইলেকট্রন আছে। তোমাকে যদি বলা হয় বেরিলিয়াম 2 প্লাস, এটার বর্ণালী ব্যাখ্যা করতে পারবে, পারবে না, কারণ কি এখানে দুইটা ইলেকট্রন আছে। শুধু কাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, যাদের একটা মাত্র ইলেকট্রন আছে। দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা, এখান থেকে তোমাকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এটার বর্ণালী ব্যাখ্যা করতে পারবে কিনা বলো তো দেখি একজন, কে বলবা, রেশমা বলো তো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটার বর্ণালী ব্যাখ্যা করতে পারবে, হাইড্রোজেন 2 প্লাস? হাইড্রোজেনে তো কোনো ইলেকট্রনই নাই। ইলেকট্রনই নাই, তাহলে যদি ইলেকট্রনই না থাকে তাহলে তারও কোনো বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না। পারবে না। ভেরি গুড। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এরপরে দেখো আরেকটা হচ্ছে যে অনেক সময় বর্ণালী থেকে কিছু সূক্ষ্ম রেখা উৎপত্তি হয়, সেটা উনি ব্যাখ্যা করতে পারে না, হ্যাঁ। আর এই মডেলটা হচ্ছে দ্বিমাত্রিক, প্রকৃতপক্ষে সকল মডেলই দ্বিমাত্রিক, একমাত্র ত্রিমাত্রিক মডেল হচ্ছে, একমাত্র ত্রিমাত্রিক মডেল, লিখে নাও, একমাত্র ত্রিমাত্রিক মডেল, একমাত্র ত্রিমাত্রিক মডেল হচ্ছে শ্রোডিঞ্জার, শ্রোডিঞ্জার বা শ্রোডিঞ্জার থেকে যেটা উৎপন্ন হয়েছে, শ্রোডিঞ্জার মডেল থেকে মডেলের কনসেপ্ট নিয়ে কিন্তু উৎপন্ন হয়েছে কোয়ান্টাম মডেল, যেটা আধুনিক মডেল বলা হয়। ঠিক আছে, কোয়ান্টাম মডেল। তাহলে এইগুলা হচ্ছে ত্রিমাত্রিক, আর সমস্ত মডেল হচ্ছে দ্বিমাত্রিক। ঠিক আছে, তো এই যে অরবিটাল যে জিনিসটা, হ্যাঁ, অরবিটাল জিনিসটা কিন্তু একটা কি ত্রিমাত্রিক কনসেপ্ট, এটা কিন্তু দ্বিমাত্রিক না। তো তো অরবিটালের আসলে প্রকৃত যেটা হচ্ছে যে সেটা, সরি কই গেলাম আমি, চলে গেছে। আচ্ছা, এই যে আম, তো অরবিটাল একটা ত্রিমাত্রিক বিষয়, সেটা কোনটা দিয়ে ব্যাখ্যা করা যায়, শ্রোডিঞ্জার বা কোয়ান্টাম যেটাই বলো, এটা অনিশ্চয়তা নীতি ব্যাখ্যা করতে পারে না। জিমান প্রভাব, স্টাক প্রভাব কি, জিমান প্রভাব স্টাক প্রভাব হচ্ছে আমরা যদি বর্ণালীকে, হ্যাঁ ধরো এটা একটা বর্ণালী, হ্যাঁ এটা একটা বর্ণালী, এই বর্ণালীকে আমরা একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম, কোথায় মধ্যে রাখলাম, চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলাম, তখন দেখা যাবে যে এই বর্ণালীগুলা বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে গেছে, বিচ্ছিরণ হয়ে গেছে বিভিন্ন দিকে। এই যে চুম্বক ক্ষেত্র দিয়ে বর্ণালী যে বিক্ষিপ্ত হলো, এই ঘটনাটাকে কি বলা হয়, জিমান প্রভাব।
আর এটা যদি চুম্বক ক্ষেত্র না হয়ে এটা যদি বিদ্যুৎ ক্ষেত্র হতো, হ্যাঁ, তাহলে কি হতো? তখন এটাকে বলা হতো স্টার্ক প্রভাব। ঠিক আছে, এই জিমান প্রভাব, স্টার্ক প্রভাব এগুলাও বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। আর বোর পরমাণু মডেলের সাফল্য আমরা তো অলরেডি সবগুলো বলে ফেলছি। 3 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, বোর ব্যাসার্ধ। বোর ব্যাসার্ধ কাকে বলে? হ্যাঁ, বোর ব্যাসার্ধের মানটা খুব ইম্পর্টেন্ট, বোর ব্যাসার্ধের মানটা। এরপরে আসা বোর পরমাণু মডেলের ব্যবহার। বোর পরমাণু মডেল ইউজ করে আমরা 3টা জিনিস বের করতে পারি। 3টা জিনিস একটু ভালো করে খেয়াল করো। একটা হচ্ছে ব্যাসার্ধ। আমাদের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি জানা থাকে তাহলে আমরা যে কোনো এনতম কক্ষপথের ব্যাসার্ধ ইজিলি নির্ণয় করতে পারি। মনে করো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? R1 ইন্টু এন স্কোয়ার। আমরা আর কি বের করতে পারি এখান থেকে? আর বের করতে পারি হচ্ছে বেগ বের করতে পারি। ঠিক আছে, মনে করো প্রথম কক্ষপথের বেগ হচ্ছে v1। যদি আমার প্রথম কক্ষপথের বেগ জানা থাকে তাহলে আমি যে কোনো কক্ষপথ এনতম কক্ষপথের বেগ বের করে ফেলতে পারবো। সেই সূত্রটা কি? v1 ইন্টু 1/n। আর কি বের করতে পারি? শক্তি। শক্তির সূত্র কি হবে? E1 ইন্টু 1/n স্কোয়ার। এই সূত্র বইয়ের মধ্যে আছে, তুমি তারপরেও খাতার মধ্যে একত্রে লিখে রাখো বা বইয়ের মধ্যে লিখে রাখো, কাজে লাগবে। ঠিক আছে, তাহলে 3টা জিনিস আমরা বোর পরমাণু মডেল ইউজ করে বের করতে পারি বা প্রয়োগ বলি আমরা। একটা হচ্ছে ব্যাসার্ধ, বেগ, শক্তি। ঠিক আছে, এখন ধরো তোমাকে প্রশ্ন আসলো যে প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে 2, হ্যাঁ, তাহলে চতুর্থ কক্ষপথের শক্তি কত হবে? দেখি একজন একটা অ্যান্সার দাও তো। এটা আমি নিচের থেকে একজনকে ধরি। কাশপিয়া বলো তো। এই নিচের থেকে এই জন্যই ধরতে মন চায় না, এরা আসলে এই সাব্বিরকে ধরবো। সাব্বির গতকাল হয়ে গেল। সাব্বির কি হইলো? সার্চ দিতে পারতেছে না। ওকে, যাই হোক, দেখি যে পারবা শুরুতেই যারা যারা আছে তাদেরকেই ধরি। নিচের দিকে আর যাইতে পারতেছি না। আরকান, আরকান বলো। এই কাকে? 1/8। 1/8। জি ভাইয়া। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 2। না, তুমি এটা তোমার কাছ থেকে এই ধরনের অ্যান্সার তো আশা করি নাই আরকান। ভালো ভালো করে বলো। তো ব্যাসার্ধ বলছেন ভাইয়া? ব্যাসার্ধ? না না, শক্তি। শক্তি? হুম, শক্তি হলে প্রথম কক্ষপথের শক্তি বলছি 2, তাহলে কি হবে দেখো 2। আর চতুর্থ কক্ষপথের শক্তি কত হবে? আচ্ছা তুমি কত বলছো? 1/8। জি ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, হয়েছে তো। 4 4 16, 1/8। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এভাবে যে কোনো কিছু প্রশ্ন আসতে পারে, কিন্তু এখন তুমি মানে অন্যগুলো তোমার মনে রাখার দরকার নাই, তুমি মনে রাখবা কি এই সূত্রটা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই যে এগুলা দাগানো আছে এগুলো অলরেডি আলোচনা করে ফেলছি। ঠিক আছে, আর এই জিনিসটা একটু পড়বা, সেটা হচ্ছে ইলেকট্রনের কোন ধর্মকে কাজে লাগিয়ে শক্তিশালী। আমরা জানি ইলেকট্রনের 2টা ধর্ম আছে, তোমরা জানবা, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম, একটা হচ্ছে কণা ধর্ম। এই 2টা ধর্ম ইউজ করে বিজ্ঞানী ডি ব্রগলি একটা সমীকরণ দিচ্ছে, যেটাকে ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ। দেখো সমীকরণটা কি? ল্যামডা ইকুয়াল h/mv। তাহলে এটা কি? ডি ব্রগলি। এখন দেখো এখান থেকে আরো কিভাবে প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। মনে করো যে এখান থেকে আমরা একটা জিনিস কি লিখতে পারি, দেখো এইচটা হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা এটা লিখতে পারি না 1/mv? হ্যাঁ, লিখতে পারি। পরীক্ষার প্রশ্ন আসলো যে একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাইলে তার ভরবেগের কি পরিবর্তন হবে? দেখো ব্যস্তানুপাতিক, তাহলে কি হবে? হ্রাস পাবে। তাহলে এভাবেও আসতে পারে। আর ইলেকট্রনের যে যে তরঙ্গ ধর্ম, এই তরঙ্গ ধর্মকে কাজে লাগিয়ে কি তৈরি করা হয়েছে? শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই কথাটা মনে রাখবা। আর এই চ্যাপ্টার থেকে মেইনলি পরীক্ষায় খুব বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে না, কারণ ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা যায় না। ঠিক আছে, তো তারপরেও কিছু অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করা যায়, যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায় আমরা তোমাদেরকে সেগুলো দেখাই দেবো। যেমন ধরো এই যে এই ধরনের একটা অঙ্ক, কি বলা হয়েছে? একটা বোর পরমাণুর মডেলের একটা ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে একটা পূর্ণ আবর্তনের জন্য কতটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে। চাইছে কি পূর্ণ তরঙ্গ মানে কি? মানে হচ্ছে এই যে একটা ইলেকট্রন
3 নম্বর কক্ষপথে আছে। একটা ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে আছে। সে এখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে ঘুরে 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 একটা পূর্ণ চক্কর দিয়ে আসলো। এখানে সে কতটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, এটা আমরা এই আবিজাবি কিছু মনে রাখবো না, মনে রাখবো এই যে নিচের লাইনটা। নিচের লাইনটা কি বলা হয়েছে, যে কত নম্বর কক্ষপথে থাকবে পূর্ণ তরঙ্গ ঠিক ততটাই হবে। অর্থাৎ 3 নম্বর কক্ষপথ, তাহলে পূর্ণ তরঙ্গ কয়টা হবে, 3টা হবে। 4 নম্বর কক্ষপথ কয়টা হবে, 4টা হবে। এই 4 নম্বর কক্ষপথ দিয়ে বইটা একটা প্রশ্ন আসছিল, এই 18তে প্রশ্ন আসছিল যে চতুর্থ কক্ষপথে থাকা অবস্থায় কতটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে, তাহলে কয়টা সৃষ্টি করবে, 4টা। দ্বিতীয় কক্ষপথ কয়টা, 2টা। ঠিক আছে, যাতে ভুল না হয় তাহলে এটা মনে রাখবা। এরপরে হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কথাবার্তা না, একটু জাস্ট দাগানো লাইনগুলো পড়লে পড়ো, না পড়লে দরকার নাই। কোয়ান্টাম পরমাণুর মডেল, হ্যাঁ, এই যে আমরা যে এখন বর্তমানে যে মডেলটা, হ্যাঁ, এটাকে হচ্ছে কোয়ান্টাম মডেল বা আধুনিক পরমাণুর মডেল বলা হয়। এই আধুনিক পরমাণু মডেলের ভিত্তি কি, দেখো আধুনিক পরমাণু মডেলের ভিত্তি এই যে আমরা যে মডেলগুলো এতক্ষণ পড়লাম, সে রাদারফোর্ড থেকে শুরু হয়েছে, এরপরে নিলস বোর, ডি ব্রগলি, শ্রোডিঞ্জার এবং হাইজেনবার্গ, এই 5টা মডেলটাকে কি বলা হয়, আধুনিক পরমাণু মডেলের ভিত্তি। ঠিক আছে, আচ্ছা, মানে ভিত্তি 5টা, বাট মূল চাবিকাঠি, হ্যাঁ, মূল মেইন পার্সন যে বা মেইন ফ্যাক্ট যেটা, দেখো মেইন ফ্যাক্ট হচ্ছে কোনটা, শ্রোডিঞ্জার, এই কথাটা মনে রাখবা। শ্রোডিঞ্জার, হ্যাঁ, এটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলের পরিপূর্ণতা লাভের চাবিকাঠি। ঠিক আছে, আর অরবিটাল তোমরা এই জিনিসগুলো অবশ্যই জানো, হ্যাঁ, অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব কত থাকে, 90 থেকে 95%, এগুলা বলার অপেক্ষা রাখে না, এগুলো একটু রিডিং করবা। তোমাদের একজনকে একটা প্রশ্ন ধরি দেখি, কে বলবা, ওই ঘুরে ফিরে এখানে কয়েকজনকে দেখা যায়, নিচের দিকে গেলে তো তাদের কোনো সারা শব্দ নাই। হ্যাঁ, তামান্না বলো তো দেখি, দেখবো যে সারা শব্দ নাই। এই সাব্বির, সাব্বির যদি থাকো হাত হাত তুলো তো দেখি, হ্যাঁ, হাত তুললে তোমাকে আমি খুঁজে পাবো ইজিলি। হ্যাঁ, এই যে সাব্বিরের খোঁজ খবর নেই আজকে। সোহেল বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো তো অরবিটালের ধারণা পাওয়া যায় কোন মডেল থেকে? অরবিটালের ধারণা পাওয়া যায় কোন মডেল থেকে? কোয়ান্টাম বলবিদ্যা। কোয়ান্টাম বলবিদ্যা, অথবা আমরা এটাকে বলতে পারি যে কি বলতে পারি, শ্রোডিঞ্জার, তাই না? শ্রোডিঞ্জার। হ্যাঁ, শ্রোডিঞ্জারও বলতে পারি, কোয়ান্টামও বলতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আর অরবিটের জি। অরবিটের ধারণা কোনটা থেকে পাই? বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল, ভেরি গুড। অরবিট হচ্ছে বোর পরমাণু মডেল, আর অরবিটাল হচ্ছে শ্রোডিঞ্জার বা কোয়ান্টাম যেটা বলি সেটাই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আশা রাখি তোমরা বুঝতে পারলাম যে তোমরা মনোযোগ সহকারে শুনতেছো। আচ্ছা, এরপর আসো কোয়ান্টাম সংখ্যা, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, দেখো লিখে দিছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো কি প্রশ্ন, সেগুলো আগে আমরা একটু জানি। একবার পরীক্ষার প্রশ্ন আসছিল যে নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়, তো একটা অপশন ছিল তড়িৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখানে দেখো চুম্বকীয় আছে, বাট তড়িৎ চুম্বকীয় কিন্তু নাই। ঠিক আছে, তাহলে আচ্ছা, অনেকেই হ্যান্ড রেজ করতেছে কেন, 16 জন হ্যান্ড রেজ করছে, কোনো সমস্যা হয়েছে কিনা? এই সাদিয়া বলো তো, কোনো সমস্যা হচ্ছে? হ্যান্ড রেজ করে এখন খবর নাই। সোহেল বলো তো, কোনো সমস্যা হচ্ছে? ভাই প্রশ্নের আনসার দেওয়ার জন্য আনমিউট করছিলাম। না না, বললাম যে অনেকে হ্যান্ড রেজ করছে, মানে কোনো সমস্যা হচ্ছে কিনা সাউন্ডে বা কোনো অন্য কোনো সমস্যা? না না, ঠিক আছে ভাইয়া। ওকে, না তোমরা হ্যান্ড রেজ করলে আমি মানে মনে করি যে কোনো প্রবলেম হইলো কিনা।
আচ্ছা, তাহলে এটা একটা প্রশ্ন আসছিল। আরেকবার প্রশ্ন আসছিল যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কোনটা? আমরা জানি 2n²। আরেকবার প্রশ্ন আসছিল পি উপশক্তি স্তরে কতটি অরবিটাল আছে? কতটি অরবিটাল আছে? আমরা পি উপশক্তি স্তরে কয়টা অরবিটাল আছে জানি? 3টা। আরেকবার প্রশ্ন আসছিল পরমাণুর চুম্বক ধর্ম প্রকাশের জন্য কোন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন? আমরা এটা একটু পরেই পড়বো। তো আসো আমরা এই জিনিসগুলো একটু বিস্তারিত পড়ার চেষ্টা করি। ফার্স্টে হচ্ছে যে আমরা আমরা 4টা কোয়ান্টাম সংখ্যা জানি। হ্যাঁ, প্রথমটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে। জিনিসগুলো বইয়ে দাগানো আছে। হ্যাঁ, তুমি এখন একটু ভালো করে শুনো। তুমি শুনলে দেখবা যে এই বইয়ে দাগানো যখন তুমি পড়বা এগুলা মুখস্থ করার কোনো দরকার হবে না। হ্যাঁ, আর জিনিসগুলো একটু একটু নোট করে রাখবা, তাতে তোমার সুবিধা হবে পড়তে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা এন দিয়ে প্রকাশ করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বোঝায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝায় হচ্ছে যে প্রধান শক্তি স্তরের আকার আকৃতি। কি বোঝায়? প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তরের আকার। আচ্ছা, এন এর মান কত হইতে পারে? এন এর মান হইতে পারে ওই যে আমরা আগেই বলে দিয়ে আসছি 1 2 3 4 5, হ্যাঁ, যেগুলো আবার আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি কে এল এম এন এগুলা। এখন একটা প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে? কতটা ইলেকট্রন থাকতে পারে তার সূত্র কি? তার সূত্র হচ্ছে 2n²। প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আমরা সূত্র পড়তেছি 2n²। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, মনে করো এন শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তাহলে এন মানে দেখো কত? 4। তাহলে এখানে যদি আমরা 4 বসাই দেই, 4 4 16, 16 2 32, তাহলে এন শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 16। ঠিক আছে, তাহলে সরি 16 2 32, 32টা। এখন আবার যদি প্রশ্ন করে এন শেলে কতটি অরবিটাল আছে? প্রশ্ন করলো কি এন শেলে কতটি অরবিটাল আছে? অরবিটাল। প্রশ্নগুলা, হ্যাঁ, নমুনাগুলা লিখে রাখবা। আমি একটা একটা করে নমুনা দেখাই আর কি। ঠিক আছে, এই প্রশ্ন যে পরীক্ষা আসবে এরকম না, একটা নমুনা। তো এন শেলে কতটি অরবিটাল আছে? এখন দেখো, এখন কিন্তু ইলেকট্রন চাই নাই, চাইছে কি? অরবিটাল। আর কোথায়? এন শেল মানে প্রধান কক্ষপথ। তাহলে এই জিনিসটা একটু লিখে রাখো, প্রধান কক্ষপথে অরবিটাল সংখ্যা। লিখে রাখো প্রধান কক্ষপথে অরবিটাল সংখ্যা, অরবিটাল। সূত্র হচ্ছে n²। তার মানে এন শেলে কয়টা থাকবে? 4 4 16টা থাকবে। প্রধান কক্ষপথে অরবিটালের সূত্র হচ্ছে n², আর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। তাহলে একটা জিনিস এখান থেকে খেয়াল, মানে লক্ষণীয় বিষয়, যে অরবিটাল যে কয়টা, ইলেকট্রন হচ্ছে তার ডবল। তার মানে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? তোমরা জানো একটা অরবিটালে কিন্তু সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তার বেশি থাকতে পারবে না। এবার আসো আমরা একটু সহকারী কোয়ান্টাম সংখ্যাটা পড়বো। সহকারী কোয়ান্টাম সংখ্যাটা ইম্পর্টেন্ট। সহকারী এবং চুম্বক এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা এল দিয়ে প্রকাশ করি। এল দিয়ে কি বোঝায়? উপশক্তি স্তরের আকার আকৃতি। উপশক্তি, তোমরা এগুলো অবশ্যই জানো, শক্তি স্তর কোনগুলা, উপশক্তি স্তর কোনগুলা, অরবিটাল কোনগুলা। হ্যাঁ, মানে একটা আরেকটার বাচ্চা, মানে প্রধান হচ্ছে কে? শক্তি স্তর। শক্তি স্তর থেকে যেটা পাই, মানে শক্তি স্তরকে যদি আমরা ভাগ করি, খন্ড খন্ড করি, তাহলে আমরা সেটাকে পাবো উপশক্তি স্তর। আর উপশক্তি স্তরকেও যদি আবার খন্ড করি, সেটাকে আমরা পাবো কি? অরবিটাল। তাহলে দেখো এল উপশক্তি স্তরে প্রশ্ন আসলো কি, মানে কি বোঝায়? এল দিয়ে উপশক্তি স্তরের আকার আকৃতি। এখন এল এর মানটা কত হয়? এল এর মানটা হয় n-1, 0 সহ n-1, অর্থাৎ n এর মান যে কয়টা হবে এল এর মান তার চাইতে একটা কম হবে, অবশ্যই কম হবে। পরীক্ষায় কিন্তু এটা দিয়েও প্রশ্ন আসে যে নিচের কোনটি সম্ভব, কোনটি সম্ভব না। তারা এরকম দিয়ে দিল যে, আচ্ছা এটা আমরা পরে আসতেছি। আচ্ছা, আগে চুম্বকটা বুঝাই নেই, তারপরে আসতেছি। তাহলে এল এর মান হবে n-1, অর্থাৎ n এর চাইতে সবসময় 1 কম। ঠিক আছে, n এর সমান হইলে হবে না। এখন এল এর মানগুলা কত কত হয়? 0 1 2 3 4। হ্যাঁ, আচ্ছা 4 তো তোমরা জানো না। তো এই যে এল যদি 0 হয়, তো সেটা দিয়ে যে উপশক্তি স্তরটা বোঝায় সেটা হচ্ছে এস উপশক্তি স্তর। হ্যাঁ, 1 দিয়ে হচ্ছে আমরা পি উপশক্তি স্তর বুঝি, 2 দিয়ে হচ্ছে ডি উপশক্তি স্তর, আর 3 দিয়ে হচ্ছে এফ উপশক্তি স্তর। তার মানে এফ এর জন্য এল এর ভ্যালু হচ্ছে কত? 3, ডি এর জন্য কত? 2, পি এর জন্য কত? 1, এস এর জন্য কত? 0। এখন আরো 2টা উপশক্তি স্তর আছে যেটা সন্দীপ স্যারের বইয়ে উল্লেখ করা আছে, অর্থাৎ নতুন যে আরো মৌল আসবে তাদের জন্য যে উপশক্তি স্তরগুলো, সেই উপশক্তি স্তরগুলো মান কত? ধরো একটা 4, একটা হচ্ছে 5। এটা একটু লিখে নাও, এটা যেহেতু তোমাদের বইয়ে নাই। 4 এর জন্য হচ্ছে জি, আর এফ এর জন্য হচ্ছে 5 এর জন্য হচ্ছে এইচ। ঠিক
ঠিক আছে, জি এবং এইচ। তাহলে জি উপশক্তি স্তরের জন্য এল এর মান কত? 4, এটা মনে রাখবো। আচ্ছা, আমরা তো চুম্বক কোয়ান্টাম কি বলে উপশক্তি এল এর সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়লাম। এবার আমরা পড়ব চুম্বক কোয়ান্টাম সংখ্যা। চুম্বক কোয়ান্টাম সংখ্যা আমরা কি দিয়ে প্রকাশ করি? এম দিয়ে প্রকাশ করি। এম দিয়ে কি বোঝায়? অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস, অরবিটালের ত্রিমাত্রিক বিন্যাস বা ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস। ঠিক আছে, এটা মনে রাখবা, ত্রিমাত্রিক বিন্যাস কার? অরবিটালে। অর্থাৎ এটা থেকে আমরা অরবিটালের ধারণা পাই। চুম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে কিসের ধারণা পাই? আমরা অরবিটালের ধারণা পাই। চুম্বক কোয়ান্টাম সংখ্যা এম এর মানটা কত হতে পারে? হ্যাঁ, এম এর মানটা হয় 0 সহ 12 প্লাস 1। ঠিক আছে, অরবিটাল। দেখো এম মানে কি? অরবিটাল। এম মানে অরবিটাল, আর এম এর মানটা আমরা দেখতেছি এটা। অর্থাৎ এখান থেকে আমরা একটা সূত্রে পৌঁছাইতে পারি। হ্যাঁ, উপশক্তি স্তরে, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, আমরা একটু আগে পড়ছিলাম শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, আর এখন আমরা পড়তেছি কি? উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা। উপশক্তি স্তরে কয়টা অরবিটাল থাকতে পারে তার সূত্র হচ্ছে এই যে এটাই, 12 প্লাস 1। হ্যাঁ, আমরা অরবিটাল এম জানি, তাহলে সেই মানটা কত? 12 প্লাস 1। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা। হ্যাঁ, আমরা এখানে যেমন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা বলছিলাম 20 স্কয়ার, আর এখানে হচ্ছে যে 2 × 12 প্লাস 1। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এল এর এম এর মানটা কিন্তু নির্ভর করে কার উপর? আমরা বললাম এল এর উপর। সেই মানটা কত হয়? 0 সহ প্লাস মাইনাস এল, 0 সহ প্লাস মাইনাস এল। এটার মানে কি? মানে হচ্ছে যে মনে করো যদি এল এর মান যদি 2 হয়, এল এর মান যদি 2 হয়, তাহলে এল এর এম এর ভ্যালু কয়টা পাওয়া যাবে? দেখো, প্রথমে 0, এরপরে প্লাস মাইনাস, প্লাস মাইনাস 2। প্লাস মাইনাস 2 মানে হচ্ছে যে +2, হ্যাঁ, +1, তারপরে -1, -2, অর্থাৎ 1 2 3 4 আর 0, 5টা। দেখো 5টা ভ্যালু পাওয়া গেছে। এল এর মান 2 হলে এম এর কয়টা ভ্যালু পাওয়া গেছে? 5টা। এই জিনিসটাই আমরা উপরে যে সূত্রটা লিখছিলাম, একটু ভালো করে খেয়াল করো। m = 12 + 1 একটা সূত্র লিখছিলাম না? এখানে এল এর মানটা 2 বসাই দাও তো। এল এর মানটা 2 বসাই দিলেও দেখো কত আসতেছে? 5 আসতেছে। তাহলে এই দুইটা সূত্র হচ্ছে এইভাবে একটার সাথে আরেকটা রিলেটেড। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি তোমাদেরকে এখানে আবার একটু রিক্যাপিচুলেশন করি। তাহলে এম এর ভ্যালুর আমরা দুইটা সূত্র পাচ্ছি, একটা হচ্ছে 12 + 1, এটা দিয়ে আমরা মোট অরবিটাল সংখ্যাটা জানতে পারতেছি, মোট অরবিটাল সংখ্যা জানতে পারতেছি। আর এম এর প্রত্যেকটা ভ্যালু জানার জন্য আমরা সেটা কি করতেছি? যে 0 সহ প্লাস মাইনাস এল। এখন একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো, আমরা যদি বলি এল এর মান 1, তাহলে এম এর মান কত হবে? তাহলে তোমরা কি বলে দেবা? -1 0 +1, এটাই তো বলবা যে 0 সহ প্লাস মাইনাস 1, তার মানে তো এটাই আসতেছে। এখন একটু খেয়াল করে দেখো, L1 মানে কোন উপশক্তি স্তর বোঝায়? পি উপশক্তি স্তর বোঝায়, একটু আগেই দেখাইছি। এখন যদি বলা হয় পি উপশক্তি স্তরে কতটি অরবিটাল আছে, দেখো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যার সূত্র আমরা কি বললাম? 12 + 1। এখানে এল এর মানটা যদি 1 বসাই দাও, দেখো এল এর মানটা যদি 1 বসাই দাও তাহলে কত আসতেছে? 3। আমরা জানি তাহলে পি উপশক্তি স্তরে কতটি অরবিটাল আছে? 3টা। তোমাকে যদি বলা হয় জি উপশক্তি স্তরে কতটি অরবিটাল আছে, দেখি একজন একটা অ্যান্সার দাও তো। এই মিলি বলো তো। ওই তারা তো কোথায় থাকে? তানিম বলো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো, জি উপশক্তি স্তরে কতটি অরবিটাল আছে? 11টা। 11টা। আমরা জি এর মান, এল এর, জি এর ক্ষেত্রে এল এর মান আমরা কত জানি? 5। 5। এই 5 নাকি 4? 4। ঠিক সরি আছে, স্যার, 4 হবে, সরি 9টা হবে স্যার। তাহলে 9টা হবে, তাই না? যদি বলি জি স্যার। জি উপশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে বলো তো? ইলেকট্রন হবে স্যার এর ডাবল। ডাবল, 18টা, তাই না? ঠিক আছে, ভেরি ভেরি গুড। আচ্ছা, এবার আমরা এখান থেকে আরেকটা জিনিস জানবো, যেটা তোমরা
মানে ম্যাক্সিমামই ভুল করো, ঠিক আছে? অনেকে আবার ক্লাস শেষেও জিজ্ঞাসা করবা এবং পরীক্ষা শেষেও অনেকেই জিজ্ঞাসা করবা যে ভাইয়া এই জিনিসটা পারি নাই। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে এই যে আমরা এম এর ভ্যালু যে তিনটা বলতেছি, কার জন্য? পি এর জন্য। আমরা জানি কি পি এর তিনটা অরবিটাল আছে না, পি এক্স, পি ওয়াই, পি জেড। হ্যাঁ, এই তিনটার জন্য কিন্তু এই মানগুলো আলাদা আলাদা। এটা এই মানগুলো চেঞ্জ হইতে পারে, কিন্তু কি চেঞ্জ হলো এটা আমার জানার বিষয় না। কিন্তু তোমার হাজারি স্যার বই এবং সঞ্জিত স্যারের বইয়ে যেটা দেওয়া আছে তোমরা সেটাই জানবা। সেটা কত দেওয়া আছে? পিএক্স এটার জন্য এম এর ভ্যালু হচ্ছে 0। পিএক্স এম এর ভ্যালু কত? 0। পি ওয়াই এম এর ভ্যালু হচ্ছে +1। পি জেড এম এর ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে, এটা হচ্ছে হাজারি স্যারের এবং সঞ্জিত স্যারের বইয়ের ইনফরমেশন। ঠিক আছে, তাহলে এই বইগুলো যেহেতু বাজারের স্যাররা সবচেয়ে বেশি ফলো করে, তাহলে এই বইয়ের ইনফরমেশন গুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা। আবার আমরা অনুরূপভাবে ডি এর ক্ষেত্রেও কিন্তু জানি ডি এর 5টা আছে, তাই না? ডি এক্স ওয়াই, ওয়াই জেড, হ্যাঁ, ডি জেড স্কোয়ার, ডি জেড এক্স, আর ডি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই ক্ষেত্রে মানগুলো কত? -2, -1, 0, হ্যাঁ, +1, +2। তাহলে এই মানগুলা তোমরা একটু লিখে রাখো। ঠিক আছে, অথবা তোমাদের বইও আছে, সমস্যা নাই। ঠিক আছে, এটা কোথায় কি আছে এটা বড় কথা না। হাজারি স্যার এবং সঞ্জিত স্যারের বইয়ে যেটা দেওয়া আছে তোমরা সেটাই জানবা। হাজারি স্যার এবং সঞ্জিত স্যারের বইয়ে এই জিনিসটাই দেওয়া আছে, কার জন্য কত মান, কার মান কত। তাহলে এই হচ্ছে আমাদের অরবিটাল সম্পর্কে একটা বেসিক আলোচনা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা তেমন কিছু জানার নাই, জাস্ট এটা মনে রাখবা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান তো আমরা জানি +1 -1 হতে পারে। হ্যাঁ, একটা ইলেকট্রন থাকলে হবে +1, সরি +12, আর দুইটা ইলেকট্রন যদি থাকে তখন আরেকটা হবে -1, মানে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস। ঠিক আছে, তো এখান থেকে এখন আসো তোমাদেরকে আমরা কিছু কোশ্চেন থ্রু করি, কোশ্চেন ধরি। সেটা হচ্ছে যে বলতো ক্রোমিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত? 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত? ঠিক আছে, এটা কে পারবা? তোমরা একটু হ্যান্ড রেজ করো, যারা পারবা একটা হ্যান্ড রেজ করো, আমি তোমাদেরকে ধরবো। অভি বলো। কই গেল অভি? এই ঘুরে ফিরে খালি মামুন এই কয়েকজনের মধ্যেই দেখা যাচ্ছে, আর কেউ হাত তুলতেছে না। হ্যাঁ, আশিক বলো তো। স্যার এখানে চারটা কোয়ান্টাম সংখ্যার মান n হবে স্যার 4, এন হবে 4, l হবে 0, এল হবে 0, m হবে 0, এম হবে 0, এবং s হবে স্যার +12। এস হবে +12। আচ্ছা, দেখি এটা হইলো কিনা অন্য আরেকজনের, আমরা পরামর্শ নেই। ঠিক আছে, সাকি বলো তো। এই আশিক তুমি এই করে ফেলো, মিউট করে ফেলো। এই কই গেল সাকি? বলো, এটা হয়েছে? হ্যাঁ, তোমার কথা আসলে ঠিক মতো আসতেছে না। আচ্ছা, আমরা আরেকজনের কাছে যাই। সোহেল রানা বলো তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, বলতেছি দেখেন n হ্যাঁ, সমান 4। তুমি এটা না, তুমি এটা হয়েছে কিনা সেটা সেটা বলো। না ভাইয়া, হয় নাই হয় নাই। হয় নাই, তাহলে কি হবে বলো? l এর জায়গায় আপনার 1 হবে। এল এর জায়গায় হবে 1, তাই না? হ্যাঁ। ভেরি গুড। আর এম এর জায়গায়? m এর জায়গায় 0, 0 ঠিক আছে। 0 ঠিক আছে, তাই না? আর বাকিগুলা ঠিক আছে। আচ্ছা, তুমি এল এর জায়গায় 0 বল, এল এর জায়গায় 1 বললা কেন বলো তো? এটা আপনার 4p তে আসবে, আপনার 4px। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু বলো তো। আপনার 18 পরে হচ্ছে আপনার 4s2 4p4। 4s2 4p4।
হ্যাঁ মাথা বাড়ি দিয়ে একবারে ফাটাই ফেলবো তোরে। সরি ভাইয়া 4p3 হবে যায় 3 4p3 হবে, 4s এর পরে ইলেকট্রন 4p তে যায়। হুম, এই 4 4s, আছে 4s এর পরে কোথায় যায় ইলেকট্রন? হুম, 4sp হবে না p তে যাবে না। মান সম্মান সব ধুলাই মিশাই দিলি রে। হুম, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d5 4s1। ভাইয়া ক্রোমিয়াম 24 না, হ্যাঁ, তো 24 তোরে হলে তো তোরে তো নতুন করে ইলেকট্রন বিন্যাস শিখাইতে হবে। আচ্ছা আচ্ছা 3d আছে দিকে, সরি সরি ভাইয়া। আর ক্রোমিয়াম কি একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে না? হ্যাঁ হ্যাঁ সরি সরি বুঝতে পারছি। ঠিক আমি আছে, 3d টা খেয়াল করি নিজের জন্য ভাইয়া, সরি। আচ্ছা ঠিক আছে। পরীক্ষার হলে খেয়াল করতে হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে অ্যান্সার হচ্ছে যে ইয়ে আশিক যেটা বলছিল এটাই কারেক্ট। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন ধরি, দেখি। আহ, এটা বলো তো দেখি, যে 3p/Z1 একটা ইলেকট্রন বিন্যাস আমি দিলাম 3p/Z1, এটার জন্য n এর ভ্যালু কত, l এর ভ্যালু কত, m এর ভ্যালু কত, s এর ভ্যালু কত? আমি নিচ থেকে একজনকে ধরে আসি, হ্যাঁ, নিচ থেকে, আর নিচেরা করে যে আমি ওদেরকে ধরি না। ঠিক আছে, কাকে ধরবো? অনেকটা তো অনেকবারই ধরছি। জুবাইদা বলো তো দেখি, না কাকে আনমিউট করছি দেখো তো। আসসালামু আলাইকুম স্যার। ও আচ্ছা, দুইজন আনমিউট হয়ে গেছে, একজন বলো। জুবাইদা, জুবাইদা বলো দেখি। জি স্যার। 3p/Z, n এর মান হ্যাঁ, n n এর equals to 3, n equal 3, হ্যাঁ l equals to হচ্ছে 1, l equal হচ্ছে 1, হ্যাঁ m equals to হচ্ছে +1, +1, আর s equals to +half। s equal +half। আচ্ছা, একটুকা খেয়াল করো, একটু এম এ পিজেড, পিজেড এর মানটা দেখো, আমি তোমাদেরকে যেটা -1 হবে m এ, n -1 হবে। -1 হবে, তাই না? ভেরি গুড। ঠিক আছে, তাহলে এই যে কার মান কত, এই মানগুলো যাতে ভুল না হয়। আরেকটা প্রশ্ন এই ধরনের আসতে পারে, ধরো n equal 3, l equal 2, l equal 2, m equal ধরো +3, আর s equal +half। আবার আরেকটা আসলো n equal 4, l equal 4, m equal -1, আর s equal -half। এই দুইটার কোনটা সম্ভব? এটা বলো তো দেখি, কে বলবা? মামুন বলো, এই দুইটার মধ্যে কোনটা সম্ভব? স্যার কোন প্রথম কোশ্চেনটা স্যার বুঝিনি। এই যে এই দুইটার মধ্যে কোনটা সম্ভব? আমরা 3p/Z1 এর জন্য। 3p/Z1 না, এই যে দেখতেছো স্ক্রিনে এই দুইটা মান দেখতেছো কি, এই যে একটা মান, জি এটা স্যার একটা জি মান। স্যার। হ্যাঁ, আচ্ছা এই দুইটার মধ্যে কোনটা সম্ভব? স্যার এই দুটার জন্য n = প্রথমটা সম্ভব স্যার। প্রথমটা সম্ভব? না মানে স্যার স্যার দ্বিতীয়টা স্যার সরি। দ্বিতীয়টা সম্ভব, তাই না? জি ওখানে তো m+3 হওয়া সম্ভব না। হ্যাঁ, +3 হওয়া সম্ভব না। এখানে কি n 4 হইলে l কি ফুল হওয়া সম্ভব? বলো তো, জি স্যার। n যদি 4 হয়, n এর মান, তাহলে l এর মান কি 4 হওয়া সম্ভব? জি স্যার সম্ভব। সম্ভব। আমরা কি বলছিলাম, n এর l এর মান সবসময় কি হয়? n -1, অর্থাৎ n এর চাইতে 1 কম হয় বলছিলাম না? আচ্ছা জি স্যার তাহলে সরি। এটাও সম্ভব না, আসলে দুইটার কোনোটাই সম্ভব না। সম্ভব। ঠিক আছে, তাহলে মানে পরীক্ষায় এই যে ছোটখাটো জিনিসগুলো আসে, কিন্তু আমাদের একটু মানে চিন্তা করে অ্যান্সার না দেওয়ার কারণে এগুলো অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে আশা রাখি এগুলো তোমরা পারবা। তাহলে যেগুলো দাগানো আছে, হ্যাঁ, এগুলো তো আমরা আলোচনা করলাম। এরপরে 4টি কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য, শুধু যে লাইনগুলো দাগানো আছে, হ্যাঁ, এই লাইনগুলো একটু পড়বা। এই যে এই প্রশ্নটা পরীক্ষায় আসছিল যে ইলেকট্রনের চুম্বক ধর্ম ব্যাখ্যার জন্য কোন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন? এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এরপরে এখান থেকে এই যে কোন কোয়ান্টাম সংখ্যা কি আবিষ্কার করছেন তাৎপর্য অলরেডি আমরা পড়ে ফেলছি, তারপরে এখান থেকে একবার পড়বা। এ পর্যায়ে দেখি তো,
বলতেছি লগ ইন ফ্রম অ্যানাদার ডিভাইস, এই কথা বারবার বলতেছে কেন বুঝলাম না। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাব পরমাণু এবং পরমাণুর মূল কণিকা। খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এখান থেকে যে জিনিসগুলো আমরা পড়তে হবে, যে পরমাণুতে দুই ধরনের কণিকা থাকে। ফার্স্ট হচ্ছে এটা আমরা জানবো, একটা হচ্ছে স্থায়ী কণিকা আর একটা হচ্ছে কি অস্থায়ী কণিকা। ঠিক আছে, এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি স্থায়ী কণা বা নিচের কোনটি অস্থায়ী কণা। স্থায়ী কণা কি কি আছে আমরা সবাই জানি, হ্যাঁ, প্রোটন আছে, ইলেকট্রন আছে, নিউট্রন আছে, এই দুইটা আমরা জানি। আর অস্থায়ী কণাগুলো কি কি আছে, অস্থায়ী কণাগুলোর নামগুলো একটু মুখস্থ রাখতে হবে। নিউট্রন, অ্যান্টি নিউট্রন, গ্র্যাভিটন, পজিট্রন, মেসন, পাইওন, নিউন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি স্থায়ী কণা বা নিচের কোনটি অস্থায়ী কণা। ঠিক আছে, আচ্ছা। তো এই যে আরেক, এই ছাড়াও আরেক ধরনের কণা পাওয়া যায়, সেটাকে আমরা কি বলা হয়, কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কি কি আছে, আলফা এবং ডিউটেরন, আলফা এবং ডিউটেরন। হ্যাঁ, এটা কিন্তু ডিউটেরিয়াম না, কথাটা মনে রাখবা। পরীক্ষা অনেক সময় দেওয়া থাকবে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। তোমার কাছে মনে হবে যে একই জিনিস, মনে হয় একই জিনিস না। ডিউটেরিয়াম এবং ডিউটেরিয়ামের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, এই ডিউটেরিয়ামের সংকেত হচ্ছে এটা, আর এটার থেকে যখন তুমি ইলেকট্রনটা সরাই নিবা, এটাকে আমরা বলতেছি ডিউটেরন। এটাকে আমরা কি বলতেছি, ডিউটেরন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা। আর এই যে টপিকসটা, হ্যাঁ, এই এই চ্যাপ্টার থেকে আর কিছু পড়ো না পড়ো, এই জিনিসটা পড়তে হবে। ঠিক আছে, বারবার প্রশ্ন আসতেছে এখান থেকে। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এদের সংজ্ঞা, কোনটা উদাহরণ, এগুলা। এখন দেখো এগুলো একটাও মুখস্থ করবা না। ফার্স্টের কথা হচ্ছে আইসোটোপ, লাস্টে কি আছে দেখো, প আছে। আইসোটোপ কাদেরকে বলে, যাদের প্রোটন সংখ্যা সমান। হ্যাঁ, লাস্টে প আছে, প দিয়ে আমরা মনে রাখবো প্রোটন সংখ্যা সমান। আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সংখ্যা আসার আগে তোমরা বের করতে পারো, আমরা একটু পরে তোমাদেরকে ধরবো, এটা আসতেছে। আর নিউট্রন, আইসোটুন, আইসোটুন দেখো লাস্টে কি আছে, দন্তের নন, দন্তের ন দিয়ে আমরা কি মনে রাখবো, নিউট্রন সংখ্যা সমান। প দিয়ে কি মনে রাখলাম, প্রোটন সংখ্যা সমান। আর আরেকটা হচ্ছে আইসো বার, বার মানে হচ্ছে ভর, আমরা মনে রাখবো পরস্পরের ভর সংখ্যা যদি সমান হয় তাদেরকে কি বলা হবে, আইসো বার। ঠিক আছে, আচ্ছা, একটা উদাহরণ দেই, দেখি তোমরা পারো কিনা। দেখি কাকে ধরবো, মাহা বলো তো। এই কাকে আনমিউট করছি দেখো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দুইটা পরস্পরের মধ্যে সম্পর্ক কি বলো তো? স্যার আইসোমার। এরা হচ্ছে আইসোমার। ভেরি গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখো এই প্রশ্নটা ধরার উদ্দেশ্য হচ্ছে আমার একটাই, কেউ যদি শুধুমাত্র উপরের দিকে তাকায় তখন মনে হবে যে হ্যাঁ দুইটারই তো ভর সংখ্যা সমান, তাহলে এরা আইসোবার। আবার যদি কেউ নিচের দিকে তাকায় তখন এদের মনে হবে যে হ্যাঁ দুইটারই তো প্রোটন সংখ্যা সমান, তাহলে এরা হচ্ছে আইসোটোপ। কিন্তু দেখো সবই সমান, এদের সবই সমান। যদি সবই সমান হয় এদেরকে কি বলা হয়, আইসোমার। কথাটা লিখে রাখো, সবই সমান এদেরকে কি বলা হয়, আইসোমার। এদের কি ভিন্ন থাকে, এদের ভিন্ন থাকে হচ্ছে অভ্যন্তরীণ গঠন, অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় ধর্ম, এবং তেজস্ক্রিয় ধর্ম। এই দুইটা জিনিস ভিন্ন থাকে, আর এদের সবই সমান থাকে। তাহলে সবই যদি সমান থাকে আমরা বুঝে নেব কি, এরা হচ্ছে পরস্পরের আইসোমার। ঠিক আছে, আচ্ছা। আর এখান থেকে কি পড়বা, এখান থেকে তাহলে সংজ্ঞা, তুমি যদি এই জিনিসটা যদি জানো তাহলে এই উদাহরণগুলো আর পড়তে হবে না, উদাহরণ তুমি এমনিই পারবা। আর এখান থেকে কয়েকটা জিনিস জেনে রাখবা, যে হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে। গত বছর অ্যাডমিশন টেস্ট আসছিল, অক্সিজেনের কয়টা আইসোটোপ আছে, অক্সিজেনের 3টা আইসোটোপ আছে। আমরা একটু পড়বো। হ্যাঁ, আগে দেখো হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, কি কি, প্রোটিয়াম, ডিউটেরিয়াম। এই যে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম থেকে যদি আমরা এখানে একটা প্লাস দেই, এটাকে কি নাম হয়ে যাচ্ছে, ডিউটেরন। ঠিক আছে, আর হচ্ছে ট্রিটিয়াম। কার্বনের কয়টা আছে দেখো, 3টা আছে। হ্যাঁ, অনুরূপ ভাবে এরপরে দেখো এই যে ডিউটেরিয়ামের অক্সাইডকে কি বলা হয়, ভারী পানি। পরীক্ষা আসতে পারে ভারী পানির সংকেত কি। আচ্ছা, অক্সিজেনের কয়টা আছে আমরা বললাম 3টা, কি কি, অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18, লিখে রাখো। এরপরে ক্লোরিনের আছে 2টা, একটা হচ্ছে ক্লোরিন 35, ক্লোরিন 37। ঠিক আছে, ক্লোরিন 35, ক্লোরিন 37। আচ্ছা, আর কি পড়বা, 3টি স্থায়ী। এরপরে দেখো এই যে এই কথাটা থেকে 2বার প্রশ্ন পরীক্ষা আসছে। ঠিক আছে,
যে প্রকৃতিতে দুই একটি মৌল বাদে প্রায় সবারই একাধিক আইসোটোপ আছে। তাহলে পরীক্ষার প্রশ্ন আসলে নিচের কোন মৌলের একাধিক আইসোটোপ নেই? উদাহরণ হচ্ছে কোনটা? সোডিয়াম। বা নিচের কোন মৌলের মাত্র একটি মাত্র আইসোটোপ আছে? দেখো একবার আসছে একাধিক আইসোটোপ নাই, আর একবার আসছে কি একটি আইসোটোপ আছে। ওই ঘুরে ফিরে যেই কদু সেই লাউ। ঠিক আছে, অ্যান্সার কি ছিল? সোডিয়াম। তাহলে আমরা এই গোল্ডের কথাটাও মনে রাখবো। ঠিক আছে, আর এই কথাটা একটু দাগায় রাখো, এই পর্যন্ত আবিষ্কৃত আইসোটোপের সংখ্যা কত? প্রায় 1300। এই জিনিসটা একটু দাগায় রাখো। আর তিনটি স্থায়ী কণার বর্ণনা, এই তিনটি স্থায়ী কণার বর্ণনা আমরা পড়বো হচ্ছে মেইনলি ডাইজেস্ট থেকে। এখান থেকেও পড়তে পারো, সমস্যা নাই, তবে ডাইজেস্ট থেকে পড়লে ভালো। ঠিক আছে, ডাইজেস্টে সুন্দর ছক আকারে দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস অবশ্যই জানবো, সেটা হচ্ছে ইলেকট্রনের সংকেতটা দেখো। ইলেকট্রনের সংকেত কি হচ্ছে? 0 - 1। এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা কি নামে ডাকা হয়? দেখি পারো কিনা। কাকে বলবো? নূর এ জান্নাত, বলো তো দেখি। কই কই গেল? নূর এ জান্নাতকে পাওয়া যাচ্ছে না। সোহেল রানা, বলো তো দেখি। ভাইয়া পারবো না। পারবা? একটু চিন্তা করে দেখো, তুমি মানে পড়ছো এটা, আমি জানি তুমি পারবা, বলো। এটা আরেকটা জিনিসের সংকেত। হ্যাঁ, এরকম আরেকটা সেম সংকেত হচ্ছে আরেকটা জিনিসের। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছিল। ঠিক আছে, সেটা সেই জন্য আমি বলো, পারবা? এক ধরনের তেজস্ক্রিয় রশ্মির সংকেত, বলো। বলে দিলাম, সংকেত দিয়ে দিলাম। এটা হচ্ছে রশ্মির সংকেত। এটা হচ্ছে বিটা 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 কণার সংকেত। হ্যাঁ, বিটা কণার সংকেতেও সেম, এটাই হচ্ছে বিটা কণার সংকেত। পরীক্ষার প্রশ্ন আসছিল, হ্যাঁ, নিচের কোনটি কি একটা প্রশ্ন জানা, নিচের কোনটি ইলেকট্রনের সমতুল্য না, এই ধরনের একটা প্রশ্ন আসছিল। সেটা হচ্ছে কোনটা? বিটা। বিটা কণার সংকেত হচ্ছে এটা। ঠিক আছে, ওকে। তাহলে এই জিনিসটা জানলাম। প্রোটনের সংকেতটা জানবা, হ্যাঁ, পিপি। ঠিক আছে, প্রোটনের সংকেতটা জানলাম, এই যে পিপি। হ্যাঁ, এরপরে নিউটন তো জানো, উপরে 1 নিচে 0। আর এই যে এখান থেকে মেইনলি যেটা পড়বা, প্রকৃত ভর প্রকৃত চার্জ, এই দুইটা জিনিস। হ্যাঁ, প্রকৃত ভর প্রকৃত চার্জ। আচ্ছা, তো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, এখানে দুইটা একক দেওয়া আছে, দেখো, ইএসইউ আর একটা হচ্ছে কুলম। আর ডাইজেস্ট থেকে পড়তে বললাম এই কারণে, সন্দীপ স্যারের বইয়ে আর একটা একক ইউজ করছে, সেটা হচ্ছে কি ইএমইউ। তিনটা একক দেখো, কুলম, ইএমইউ, ইএসইউ। ইএমইউ মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আর ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এখন এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে 1 ইএমইউ সমান সমান 3 × 10⁻10 ইএসইউ। ঠিক আছে, অর্থাৎ ইএমইউ থেকে তুমি যদি ইএসইউ তো নিতে যাও, তাহলে কত দিয়ে গুণ দিতে হবে? 3.10⁸ দিয়ে গুণ 10 দিয়ে গুণ দিতে হবে। এখন দেখো, এই চার্জগুলো তুমি মুখস্থ করবে না, তুমি এই চার্জগুলো জানো। কিভাবে জানো একটু খেয়াল করো। ইলেকট্রনের চার্জে -1.6 × 10⁻−19, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা অনেক জায়গাতে আমরা পড়ছি, তাই না? এটাকে যদি তুমি 10 দিয়ে ভাগ দাও, তাহলে ইএমইউ একক বের হবে। অর্থাৎ 10 দিয়ে ভাগ দিলে কত আসতেছে? -1.6 × 10⁻20। তাহলে কুলম থেকে ইএমইউ নিতে গেলে 10 দিয়ে ভাগ দিতে হবে। আর ইএমইউ থেকে ইএসইউ নিতে গেলে কি করতে হবে? আমরা বললাম 3 × 10⁻10 দিয়ে গুণ দিতে হবে। দেখো, 3 দিয়ে যদি 1.6 কে গুণ দেয়, 3 × 48 মানে 4.8 ইন্টু, আর 10⁻10 দিয়ে 10⁻−20 কে গুণ দিলে 10⁻−10, তাহলে এত ইএসইউ। তাহলে তুমি কি এই একটাও মনে রাখবা? মনে রাখবা হচ্ছে যে এই সম্পর্কটা। ঠিক আছে, এই সম্পর্কটা মনে রাখলে তুমি এটা এমনিই পারবা। ঠিক আছে, আর প্রকৃত ভরগুলো একটু পড়তে হবে, এটা মুখস্থ রাখতে হবে, এটা না পারলে হবে না। আর ইলেকট্রনের চার্জ নিয়ে নেই, ইলেকট্রনের চার্জ নিয়ে দেখো একটা পরীক্ষা আছে, পরীক্ষার নাম কি? তৈলবিন্দু পরীক্ষা। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে কি নির্ণয় করা হয়েছে? ইলেকট্রনের চার্জ। এইবার আসো আর একটা ইম্পর্টেন্ট টপিকস। এই জাস্ট শুধু আমি একটা লাইন দেখাইছি, কিন্তু তুমি বিশ্বাস করো, এই টপিকস থেকে গত 2-3 বছর যাবত মেডিকেল বলো, ভার্সিটি বলো, যেখানে বলো, এখান থেকে প্রশ্ন আসতেছেই। ঠিক আছে, এই ছোট্ট একটা লাইন, আর কিচ্ছু না। তোমাকে এখন তুমি কি এটা মুখস্থ করবা ভাই? হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, তুমি এটা মুখস্থ করবা না, এটা কি পড়বাই না।
এটা হচ্ছে খুবই বেসিক জিনিস। তোমাকে ইলেকট্রন সংখ্যা বের করতে বলা হবে, প্রোটন সংখ্যা বের করতে বলা হবে, নিউটন সংখ্যা বের করতে বলা হবে। হ্যাঁ, বলো তো দেখি আমি এটা হচ্ছে যে তোমাদের একটু ইন্টারাকশন লাগবে। হ্যাঁ, তাহলে জিনিসগুলো তোমরা বুঝতেছো কিনা। আমাকে কে একজন সাথে ইন্টারাকশন করবা একটু হ্যান্ড রেজ করে জানাও, যে ফার্স্ট হ্যান্ড রেজ করবা, আমি তারটাই নিব। জুবাইদা বলো। জি স্যার। হ্যাঁ, অ্যালুমিনিয়াম 3+, বলো তো এখানে প্রোটন সংখ্যা কত আছে? প্রোটন সংখ্যা 13টায়। 13টা। তাহলে ফার্স্ট ইনফরমেশন জানলাম প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এখান থেকে আমি আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। হ্যাঁ, এই যে আমরা যে মানুষ, হ্যাঁ আমরা যে মানুষ জীবিত আছি, মানুষ মানে মনুষ্যত্ব না থাকলে কিন্তু মানুষ থাকে না, তাই না? মানুষ যদি মনুষ্যত্ব না থাকে তাকে কি আমরা মানুষ বলবো? মানে সে রক্তে মাংস করা মানুষ, কিন্তু তাকে আমরা প্রকৃত মানুষ বলবো না, তাই না? ঠিক অনুরূপ একটা মৌলের মৌলিকত্ব, একটা মৌলর মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে? ইলেকট্রনের উপর, না প্রোটনের উপর, না নিউটনের উপর? সেটা হচ্ছে প্রোটনের উপর। ঠিক আছে, প্রোটন সংখ্যা কখনোই চেঞ্জ হয় না। নিউটন সংখ্যা চেঞ্জ হতে পারে, নিউটন সংখ্যা নাও থাকতে পারে, ইলেকট্রন নাও থাকতে পারে, তাও সে পরমাণু হিসাবে বেঁচে থাকবে। কিন্তু প্রোটন যদি না থাকে তার পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে মৌলের মৌলিকত্ব কিসের উপর নির্ভর করে বললাম? প্রোটন সংখ্যা, অথবা এটা আমরা অন্যভাবে বলতে পারি পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা এখানে বলো তো ইলেকট্রন কতগুলো আছে? তাহলে প্রোটন আমরা জানলাম 13টা, ইলেকট্রন কয়টা আছে? 10টা। এই যে প্রোটন সংখ্যা থেকে আমরা কি করব, এখানে যে চার্জটা থাকবে যদি প্লাস থাকে যোগ দিব, সরি প্লাস থাকলে মাইনাস দিব, আর মাইনাস থাকলে প্লাস দিব, তাইলে 10টা। আচ্ছা এখানে নিউটন কত আছে? মনে করো এটা হচ্ছে 13, এটা হচ্ছে 27। হ্যাঁ, নিউটন সংখ্যা কত আছে বলো তো? 14টা। 14টা। সেটা কিভাবে বের করবো? এই যে উপরে যে ভর সংখ্যা আছে সেটার থেকে আমরা নিচের প্রোটন সংখ্যাটা বাদ দিব, তাই না? একজনকে বলতেছি, তার মানে হচ্ছে যে এটা সবার জন্য আর কি। হ্যাঁ, আর ভর সংখ্যা কত? 27। আচ্ছা এখন তুমি আমাকে বলো, হ্যাঁ সালফেট 2-, মনে করো এই জিনিসটা, এখানে কতটি ইলেকট্রন আছে বলো তো? সালফার হচ্ছে প্রশ্ন হচ্ছে এখানে কতটি ইলেকট্রন আছে? 34টা। 34টা। আচ্ছা আসো আমরা একটু হিসাব করি। সালফারে আছে কয়টা? 16টা ইলেকট্রন, তাই না? যোগ অক্সিজেনে আছে কয়টা বলো? না, এই সবাই একটু হিসাবগুলো দেখো কিভাবে হিসাবগুলো করতেছি, ঠিক আছে? অক্সিজেনে কয়টা আছে? 50টা হবে স্যার। আচ্ছা অক্সিজেনে কয়টা আছে বলো? 8টা করে। 8টা। তাহলে 8 ইনটু অক্সিজেন আছে কয়টা? 4টা। আর এই যে 2-, তার মানে কি? +2। তার মানে 4 × 32, 3 × 48, 50। কয়টা ইলেকট্রন আছে? 50টা ইলেকট্রন আছে। তুমি বলো তো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কতটা নিউট্রন আছে? কতটা নিউট্রন আছে? দেখো ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করলাম, এটা কিন্তু একটু সবাই খেয়াল রেখো। এবার আমরা নিউটন সংখ্যা বের করতেছি। বলো এখানে কতটা নিউটন আছে? 20টা। 20টা। আসলে আমরা একটু হিসাব করি। সোডিয়াম কিভাবে থাকে? সোডিয়াম হচ্ছে 11 আর হচ্ছে 23, তাই না? এইভাবে থাকে। অক্সিজেন কিভাবে থাকে? 8 আর 16। আর হাইড্রোজেন কিভাবে থাকে? 1 1। এভাবেই তো নাকি? আচ্ছা সোডিয়ামের নিউটন সংখ্যা কত তাহলে? 12 যোগ অক্সিজেনে 21টা স্যার। অক্সিজেনে কয়টা হলো? 8। হাইড্রোজেনে কি কোনো নিউটন সংখ্যা থাকে? না, থাকে না। হাইড্রোজেন দেখো তো নিউটন থাকে না, 20টা হবে। আপনি 20টা। তাহলে তুমি অ্যানসার চেঞ্জ করলা কেন? স্যার আপনি 1 লিখছেন তাই চেঞ্জ করতেছি, 20টা হবে। 20টা হবে, তাই না? নিজের অ্যানসারের মধ্যে কনফিডেন্স থাকতে হবে। ঠিক আছে, তাহলে নিউটন সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা আমরা তোমাদেরকে একটু দেখাই দিলাম। ঠিক আছে, আর প্রোটন সংখ্যা তো কোনো চেঞ্জ হবে না। যদি বলা হয় প্রোটন সংখ্যা এখানে কত আছে বলো তো? প্রোটন সংখ্যা হচ্ছে 20, 11, 8, 20টাই। 11, 8, 19 আর 1 20। ভেরি গুড। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউটন কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে একটু দেখাইলাম। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এই সিম্পল জিনিস, যেমন গতবার তো একটা খুবই সিম্পল আসছিল যে সোডিয়াম, এভাবে বাংলায় লেখা ছিল। হ্যাঁ, সোডিয়াম আয়নে
কতটি ইলেকট্রন ইলেকট্রন। আছে, ঠিক আছে? তাহলে সোডিয়াম আয়ন মানে কি, Na প্লাস, Na+। কয়টা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে, তাই না? 10টা। এই সিম্পল জিনিস যখন স্টুডেন্ট আয়সা বলে যে ভাই এটা ভুল করে ফেলছি, মানে মেজাজটা কোন পর্যায়ে যাইতে পারে চিন্তা করে দেখো, ঠিক আছে? তাহলে এগুলো যাতে ভুল না হয়, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। মিট করে ফেলো। এরপরে দেখো পারমাণবিক ভর প্রকাশের জন্য কয় ধরনের স্কেল আছে? 3 ধরনের স্কেল আছে, হ্যাঁ? এগুলো একটু মনে রাখবা। আমরা এটাকে একটা দিয়ে মনে রাখি হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সংকেত কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, মানে কার্বন স্কেল, হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল, 3 ধরনের স্কেল আছে, ঠিক আছে? এরপরে এই যে এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট, 1 এএমইউ এর উপর নাম ডাল্টন, এই 1 এএমইউ সমান কত, এগুলা মানে মুখস্থ জিনিস, দুই একটা লাইন সংখ্যা এগুলো পড়ে ফেলবা। আর এই কথাটা মনে রাখবা, যে কথাটা বলা আছে, ভৌত ও রাসায়নিক ধর্মের উপর কার প্রভাব নাই? নিউটনের কোনো প্রভাব নাই। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডাইজেস্ট থেকে পড়বা। ওই যে আমরা পরমাণু যেখানে পড়লাম, হ্যাঁ, ওইখানে আছে জিনিসটা, ঠিক আছে? ডাইজেস্ট থেকে পড়বা। সেই জিনিসটা হচ্ছে কি, এই যে আমরা যে বললাম স্থায়ী কণা হচ্ছে প্রোটন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যার কেন্দ্রে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনকেও বলা হচ্ছে ভাঙা যায়, সঞ্জয় স্যারের বইয়ে বলা আছে এটা। প্রোটন এবং নিউট্রনকে ভেঙে যে জিনিসগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় কোয়ার্ক কণা। তাদেরকে কি বলা হয়? কোয়ার্ক কণা। এখন কথা হচ্ছে এই কোয়ার্ক কণা হচ্ছে 6 ধরনের, এটা ডাইজেস্টে আছে দেখবা, হ্যাঁ? কোয়ার্ক কণা হচ্ছে 6 ধরনের। একটা হচ্ছে আপ, ডাউন, টপ, বটম, চার্ম, আর হচ্ছে স্ট্রং, ঠিক আছে? এই 6 ধরনের কোয়ার্ক কণা পাওয়া যায়। আচ্ছা, 6 ধরনের কোয়ার্ক কণা পাওয়া যায়। এখন এর মধ্যে হচ্ছে যে আপ ডাউন, এই দুইটা হচ্ছে স্থায়ী কণা, এই দুইটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক কণা। এটা ডাইজেস্টে আছে, এখান থেকে দেখে নেবা। ওকে, এরপরে আমরা তেজস্ক্রিয় ধর্ম, আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিকস। হ্যাঁ, এই টপিকসটা একটু দেখো, তোমাদেরকে আমরা একটু বলি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ফার্স্ট কথা হচ্ছে যে তেজস্ক্রিয় রশ্মি, এখানে থেকে কি পড়তে হবে আগে একটু দেখে আসি। যে তেজস্ক্রিয় রশ্মি তোমরা কাদেরকে বলে এগুলো জানো। তেজস্ক্রিয় রশ্মি আছে 2 ধরনের। তেজস্ক্রিয় রশ্মি কয় ধরনের আছে? 2 ধরনের, ঠিক আছে? কি কি আছে 2 ধরনের? একটু দাঁড়াও। 2 ধরনের তেজস্ক্রিয় রশ্মি, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। ফার্স্ট হচ্ছে তুমি এক্সাম্পল গুলো একটু মুখস্থ করবা। 2 নাম্বার হচ্ছে এই যে আমরা জানি তেজস্ক্রিয় রশ্মি 3 ধরনের, হ্যাঁ? 3 প্রকার তেজস্ক্রিয় রশ্মি আছে, আলফা, বিটা, গামা। এখন প্রশ্ন আসবে যে একটা দুইটা কথা একটু খেয়াল রাখো। বিকিরিত হওয়া বা বিকিরণ হওয়া, বিকিরণ বা বিকিরিত বললো, হ্যাঁ, বা বিকিরিত, যে একটা কণা থেকে আলফা রশ্মি বিকিরণ হলো, কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে ওই রশ্মিটা থেকে আলফা রশ্মি চলে গেল, কথাটার মানে হচ্ছে আলফা রশ্মি চলে গেল। আবার যদি বলা হয় একটা কণাকে আলফা কণা দিয়ে আঘাত করা হলো, হ্যাঁ, তুমি তোমার বইটা দিয়ে কারো মাথায় আঘাত করো, আঘাত করা মানে কি? বইটা তো তার মাথার মধ্যে রাখতে হবে, তাই না? তার মানে যোগ করলা, তুমি তার মাথার মধ্যে বইটা যোগ করলা। আঘাত করা মানে হচ্ছে কি হবে? যোগ হবে। আর বিকিরণ বা বিকৃত হওয়া মানে হচ্ছে চলে যাবে, চলে যাওয়া মানে হচ্ছে মাইনাস হবে, কথাটা মনে রাখবা। তো মনে করো যে বলা হলো যে একটা এ একটা কণা যার মনে করো যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 50, পারমাণবিক ভর হচ্ছে 100। এই কণা থেকে আলফা কণা বিকৃত হলো, বিকৃত হলে কি পরিবর্তন হবে? একটা প্রশ্ন আসলো। এখন আলফা কণার সংকেতটা দেখো কি, আমরা একটু আগে জেনে আসছিলাম যে এই যে হিলিয়াম থেকে যদি আমরা 2টা ইলেকট্রন সরাই নেই, এটাই হচ্ছে কি আলফা কণা। তাহলে দেখো এর মান, এর কত দেওয়া আছে? 50, 100। কি পরিবর্তন হবে দেখো, একটু খেয়াল করো। 100 - 4, তার মানে কি হলো? 96। 50 - 2 কত হলো? 48, ঠিক আছে? তার মানে কি পরিবর্তন হলো দেখো, যে কণাটা আসবে, হ্যাঁ, বি যে কণাটা আসবে সেটার পারমাণবিক ভর দেখো কত একক হ্রাস পাইছে? 4 একক হ্রাস পাইছে, হ্যাঁ। আর পারমাণবিক সংখ্যা দেখো 2 একক হ্রাস পাইছে। তাহলে আলফা কণার পরিবর্তনে কি হয়? পারমাণবিক ভর 2 একক হ্রাস পায়, আর পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর 4 একক হ্রাস পায়, আর পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পায়, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা জানলাম। এখন পরীক্ষায় দেখো আরেকভাবে প্রশ্ন আসতে পারে যে এইটার থেকে এটা হইলো, এর থেকে বি হইলো, এই ধরনের এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে?
কোন ধরনের পরিবর্তন? আলফা পরিবর্তন। ঠিক আছে, তাহলে এগুলো মুখস্থ করবা না, তুমি জাস্ট শুধু সংকেতটা জানবা, সংকেতটা জানলে তুমি এগুলা পারবা। এবার আসো, এটা যদি বিটা কণা হইতো তাহলে কি হইতো? হ্যাঁ, ধরো 50, 100। আর বিটা বিটা কণার সংকেত দেখো, আমরা একটু আগে বলে আসছিলাম ইলেকট্রনের সংকেতই হচ্ছে বিটা কণা। তাহলে দেখো কি হচ্ছে, 100 মাইনাস 0, তার মানে 100। আর 50 মাইনাস, এখানে দেখো কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হলো 51। তাহলে দেখো এখানে ভরের কি কোনো পরিবর্তন হয়েছে? তাহলে বিটা কণাতে ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু পারমাণবিক সংখ্যা দেখো আগে ছিল 50, এখন হয়েছে 51। তাহলে এটা কোন ধরনের পরিবর্তন? বিটা পরিবর্তন। পরীক্ষার প্রশ্ন আসতে যে এ থেকে বি হইলো, এটা কোন ধরনের পরিবর্তন? এটা হচ্ছে বিটা পরিবর্তন। তাহলে এগুলো মুখস্থ করবে না এবার। আর গামা, গামা রশ্মির পরিবর্তনে আমরা জানি ভর এবং চার্জের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তো এটা গেল। আরেকটা হচ্ছে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে নিউক্লিয়ার বিক্রিয়া। ঠিক আছে, এই যে তোমাদেরকে যে আমি যে পেশাল আসাল গুলো পারতেছি, যেগুলো বুঝাই দিচ্ছি, হ্যাঁ, এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করো, কথা বুঝতে পারছো? নাহলে তুমি পড়তে গিয়ে দেখবা যে মানে ওই পড়বাই, কিন্তু তুমি প্রশ্ন ভালো অ্যান্সার করতে পারবা না। তোমাকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে সেই জিনিসগুলো একটু বলে দিচ্ছি যে কতভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবার আসো, যাই হোক, নিউক্লিয়ার বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের পরিবর্তন হয়। এই নিউক্লিয়ার বিক্রিয়া আছে তিন ধরনের। একটা হচ্ছে ট্রান্সমিউটেশন, একটা, প্রথমটা কি? ট্রান্সমিউটেশন। মিউটেশন, মিউটেশন মানে কি? আর ট্রান্স মানে কি? মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন হবে, আর ট্রান্স মানে ট্রান্সফার, মানে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস যদি তৈরি হয় সেটাকে বলা হচ্ছে আমার ট্রান্সমিউটেশন। তো ট্রান্সমিউটেশন আমার এত ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হচ্ছে আরো দুইটা বিক্রিয়া। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এগুলো তোমরা ফিজিক্সেও পড়বা, এখানে যেহেতু আছে একটু জেনে রাখো। ঠিক আছে, এই দুইটার মধ্যে প্যাচ লাগবেই, আমি তোমাকে বলে দিচ্ছি, পরীক্ষার হলে প্যাচ লাগবেই, যে কোনটা ফিশন কোনটা ফিউশন। এই প্যাচ সারানোর জন্য তুমি যে জিনিসটা মনে রাখবা, আচ্ছা, আমাদের বাসা বাড়িতে আমরা অনেকেই শুনি না যে কারেন্টের তার ফিউজ হয়েছে, কারেন্টের তার ফিউজ হয়েছে, আমরা অনেকেই কিন্তু শুনি। কারেন্টের তার কখন ফিউজ হয় জানো? দুইটা তার যদি একত্র হয়ে যায় তখন কারেন্টের তার ফিউজ হয়। মানে ফিউজ, ফিউ ফিউ কথাটা দেখো, কারেন্টের তার একত্র হয়েছে, তাহলে ফিউ কথাটার মানে আমরা জানলাম একত্র হওয়া। এখানেও সেম, এই যে ফিউ শব্দটা দেখছো, ফিউ মানে হচ্ছে একত্র হওয়া। এখানে কি একত্র হবে? নিউক্লিয়াস একত্র হবে। নিউক্লিয়াস, এখানে কারেন্টের তার একত্র হয়েছিল, এখানে নিউক্লিয়াস একত্র। যেমন সূর্যের মধ্যে তোমরা জানো এই যে হাইড্রোজেন এবং হিলিয়াম, এরা একত্র হয়ে কিন্তু শক্তি তৈরি করে। এই যে এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, এটা হচ্ছে কি নিউক্লিয়ার ফিউশন। এই যে এই পাশের যে ছবিটা দেখতেছো, তাহলে একত্র হওয়া, এটা হচ্ছে কি একত্র হয়ে যে শক্তি তৈরি করবে, এটা হচ্ছে ফিউশন। আর ফিশন কোনটা? এটার বিপরীত, অর্থাৎ ভাঙবে। এই যে প্রথম যে চিত্রটা দেওয়া আছে দেখো, একটা ইউরেনিয়াম ভেঙে, হ্যাঁ দেখো অনেকগুলা পরমাণু হচ্ছে, এখানে কয়টা নিউটন হচ্ছে? 3টা নিউটন হচ্ছে। হ্যাঁ, এই যে জিনিসগুলা, হ্যাঁ, এই যে পারমাণবিক বোমা, নিউক্লিয়ার বোমা, হ্যাঁ, একটা ইউরেনিয়াম ভেঙে অনেকগুলা মানে তোমার আহ কণা হয়, শক্তি তৈরি হয়। এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। আর সূর্যের মধ্যে কোন তৈরি? নিউক্লিয়ার ফিউশন। তাহলে এই যে এই জিনিসগুলা, হ্যাঁ। আচ্ছা, এই যে এই চারটা একটু পড়বা। ঠিক আছে, এই যে দেখো ট্রান্সমিউটেশন বললাম, এই দেখো ফিশন, ফিশনের মধ্যে কি বললাম? এই যে তোমার আহ, যে নিউক্লিয়ার বিক্রিয়া বা পারমাণবিক চুল্লি, এগুলাতে হ্যাঁ কত শক্তি তৈরি হয়? অনেক শক্তি, 200 মেগা ইলেকট্রন ভোল্ট। আর এই যে সূর্যের মধ্যে কোন শক্তি থাকে? নিউক্লিয়ার ফিউশন। হ্যাঁ, এখানে কত তাপমাত্রা লাগে? বা এই যে দেখো, হ্যাঁ তোমার এই দেখো ফিশন প্রক্রিয়া দেখো 3টা নিউটন নির্গত হয়েছিল, আমরা দেখাইছিলাম। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা একটু দেখবা। এরপরে তেজস্ক্রিয় রশ্মির প্রয়োগ। হ্যাঁ, তেজস্ক্রিয় রশ্মি কোথায় কোথায় ব্যবহার করা হয়? এটা হচ্ছে যে কি বলে এটা, কোন বইয়ের এটা? কবির স্যার নাকি লিঙ্কন স্যার, কোন বইয়ের যেন ছিল। যাই হোক, এখান থেকে এই জিনিসটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা, স্ক্রিনশটটা একটু পরে দাও, জাস্ট কি পড়বা সেটা একটু দেখে রাখো। এই যে কোবাল্ট 60, এটা দিয়ে আমরা কি নির্ণয় করি? ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। ফসফরাস 32, এটা হচ্ছে পলিসাইথেমিয়া বেড়া রোগের চিকিৎসা করা হয়। আয়োডিন 131, এটা থাইরয়েড গ্রন্থি রোগের চিকিৎসা করা হয়। এই জিনিসগুলো পড়বা। ঠিক আছে, এটা একটুকে স্ক্রিনশট দিয়ে রাখো। আসলে কি স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে? আর এখানে আরো কিছু আছে,
এখান থেকে যেগুলো পড়বা, এই যে কার্বন 14 দিয়ে কি করা হয়, হ্যাঁ, পৃথিবীর বয়স, আনুমানিক বয়স নির্ণয় করা হয়। তারপরে ফসফরাস 32, কার্বন 14, এগুলা দিয়ে কি করা হয়, ডিএনএ এবং আরএনএ এর গঠন পর্যালোচনা করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়বা, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এটা ডাইজেস্টে পাবা না। পাইতে পারো অথবা এখানে দিয়ে রাখো। ঠিক আছে, ওকে, আশা রাখি স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো আমরা কোয়ান্টাম উপশক্তি স্তর বা অরবিটাল শক্তিক্রম ও আকৃতি, এখানে দেখো আমি লিখে রাখছি বেসিক, অর্থাৎ এখানে তোমাকে কিছু বেসিক জিনিস জানতে হবে, কিছু বেসিক আলোচনা আমরা করব, তাহলেই তোমার হয়ে যাবে, এখান থেকে আর বেশি কিছু পড়তে হবে না। আচ্ছা, বেসিক আলোচনাটা এখানে একটু ভালো করে খেয়াল করো। এখানে তুমি, আমি জানি তুমি এটা তোমাকে বোঝানোর পরেও তুমি আবার লাস্টে প্রশ্ন উত্তর পর্বে গিয়ে তুমি প্রশ্ন করবা যে ভাইয়া বুঝি নাই। ঠিক আছে, এই জন্য তোমাকে আমি ভালো করে বলে রাখতেছি, তুমি এটা একটু ভালো করে খেয়াল করো, প্রথমেই খেয়াল করলে তুমি বুঝে যাবা। আমরা প্রথমে আসো এস অরবিটাল। এস অরবিটালের আকার আমরা জানি গোলাকার, এরকম গোলাকার। ওকে, জেনে রাখলাম। পি অরবিটালের আকার কি, হ্যাঁ, পি উপশক্তি স্তরের আকার কি, এই দেখো, একটা গোল জিনিস, এই যে একটা গোল জিনিস, হ্যাঁ, এই যে একটা গোল জিনিস আর এই যে একটা গোল জিনিস, হ্যাঁ, এই শেপটাকে বলা হচ্ছে ডাম্বেল আকৃতি, এই শেপটাকে কি বলা হচ্ছে, ডাম্বেল। তাহলে পি এর আকার কি, ডাম্বেল, জানলাম। ডি এর আকার কি, এরকম দেখো গুল্লা গুল্লা ডবল আছে, এই জন্য এটাকে আমরা বলতেছি ডবল ডাম্বেল। পি এর আকার হচ্ছে ডাম্বেল আর ডি এর আকার হচ্ছে ডবল ডাম্বেল। আর এফ এর আকার কি, এফ এর আকার হচ্ছে, এফ এর আকার বলা হচ্ছে জটিল আকার, মানে নির্দিষ্ট কোনো আকার নাই, এফ এর আকার হচ্ছে জটিল আকার। আচ্ছা, এখান থেকে আমাকে যে জিনিসগুলা একটু তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ফার্স্ট হচ্ছে লোভ জিনিসটা কি, এরপরে হচ্ছে নুডাল তল জিনিসটা কি, নুডাল তল, এরপরে হচ্ছে নুডাল পয়েন্ট জিনিসটা কি, নুডাল পয়েন্ট, আর সর্বশেষ হচ্ছে নোট জিনিসটা কি। ঠিক আছে, এগুলো একটু নোট করে রাখবা। দেখো লোভ জিনিসটা কি, লোভ জিনিসটা হচ্ছে এই যে একটা গুল্লা গুল্লা দেখতে পারতেছ না, এইগুলাই হচ্ছে লোভ, এইগুলাই হচ্ছে লোভ। তাহলে দেখো একটা জিনিস, এখানে দুইটা লোভ আসছে, এখানে দুইটা লোভ আসছে, এখানে দুইটা লোভ আসছে, এই জিনিসটা আমরা এইভাবে মনে রাখবো না। আমরা যে জিনিসটা মনে রাখবো, এখানে দেখো পি এক্স, এখানে কয়টা অক্ষ আছে, একটা অক্ষ আছে। পি ওয়াই, এখানে কয়টা অক্ষ আছে, একটা অক্ষ আছে। পি জেড, এখানে কয়টা অক্ষ আছে, একটা অক্ষ আছে। আমরা যেটা মনে রাখবো, প্রত্যেকটি অক্ষের জন্য একটু লিখে রাখো, প্রত্যেকটি অক্ষের জন্য, প্রত্যেকটি অক্ষের জন্য, প্রত্যেকটি অক্ষের জন্য নোট কয়টা, সরি লোভ, লোভ দুইটা, প্রত্যেকটা অক্ষের জন্য লোভ হচ্ছে দুইটা। এই জিনিসটা যদি বুঝো তাহলে তোমার অনেকটা ইজি হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, প্রত্যেকটা অক্ষের জন্য লোভ হচ্ছে কয়টা, দুইটা। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো যদি বলা হয় পি অরবিটালে কতটি লুপ আছে বা পি উপশক্তি স্তরে কতটি লুপ আছে, এইভাবে বলা হলো কি, পি অরবিটালে বা পি উপশক্তি স্তরে, পি উপশক্তি স্তরে। এখানে কিন্তু তোমাকে একটা জিনিস বলে দেয় নাই যে পি এক্স না পি ওয়াই না পি জেড। ঠিক আছে, আচ্ছা, সেক্ষেত্রে কয়টা লুপ আছে দেখো, এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, তাহলে কয়টা হইলো, 6টা। ঠিক আছে, আচ্ছা, আবার যদি বলা হয় পি এক্স, পি এক্স এ কয়টা লুপ আছে, এখানে দেখতেছি আমরা একটা অক্ষ, তাহলে দুইটা আছে, সিম্পল কথাবার্তা। এবার দেখো ডি এর ক্ষেত্রে দেখো, ডি এ এখানে কয়টা, আমরা যখন বলতেছি ডি এক্স ওয়াই, এখানে কয়টা অক্ষ আছে দেখতেছি, একটা দুইটা, দুইটা অক্ষ আছে, তাহলে দুইটা অক্ষর যখন দেখো লোভ কয়টা আছে, 4টা, এখানে কয়টা আছে, 4টা, এখানে কয়টা আছে, 4টা, এখানে কয়টা আছে, 4টা। কিন্তু ডি জেড স্কোয়ার, এই যে জেড স্কোয়ার, জেড এখানে কয়টা অক্ষ আছে, এখানে স্কোয়ার দেখেছে দুইটা, বিষয়টা এরকম না, এখানে অক্ষ কিন্তু একটাই, জেড অক্ষ। জেড অক্ষতে দেখো অরবিটাল লোভ কয়টা আছে, একটা অক্ষ যেহেতু আছে, এখানে লোভ থাকবে দুইটা, এই যে একটা লোভ, এই যে একটা লোভ। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই তোমরা ভুল করো, কথাটা ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা অক্ষের জন্য একটা করে, দুইটা করে, তাহলে দুইটা অক্ষের জন্য 4টা, তাহলে এখানে দুইটা অক্ষ আছে, এখানেও দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা, কিন্তু এখানে অক্ষ আছে কয়টা, একটা। তাহলে আমার দেখো ডি অরবিটালে বা ডি উপশক্তি স্তরে টোটাল কতটি লুপ আছে,
এখানে 4 4 16 আর 1 18। তাহলে ডি অরবিটালে লুপ আছে কয়টা? ডি তে লুপ হচ্ছে কয়টা? 16টা। ঠিক আছে, এটা একটু আশা রাখি লুপ বিষয়টা ক্লিয়ার। লুপ মানে হচ্ছে গুল্লা গুল্লা যেটা দেখতেছো এইটাই, খুব ইজি কথা। আর বেসিক কথাটা মনে রাখবা, প্রত্যেকটা অক্ষের জন্য আমার 2টা করে লুপ থাকে। ঠিক আছে, তাহলে এখন তোমাকে যদি আবার বলা হয় যে ডি এক্স ওয়াই, এখানে কয়টা লুপ আছে? দেখো এখানে 2টা অক্ষ আছে, তার মানে 4টা লুপ থাকবে। ওকে, এবার আসো নুডাল তল। নুডাল তল জিনিসটা কি? নুডাল তল জিনিসটা হচ্ছে এই যে 2টা লুপের মাঝখানে একটা কাল্পনিক একটা তল দেখতেছো, হ্যাঁ, এই তলটাই হচ্ছে কি নুডাল তল। এই যে তলটা দেখতেছো, এই তলটাই হচ্ছে নুডাল তল। এই যে 2টা লুপের মাঝখানে, হ্যাঁ হ্যাঁ, যে একটা তল দিয়ে দেখো 2টা লুপকে ভাগ করা হয়েছে, তাই না? এই দেখতেছি এই তলের এই সাইডে একটা লুপ, এই সাইডে একটা লুপ, এই তলটাকেই বলা হচ্ছে নুডাল তল। এই তলটাকে কি বলা হচ্ছে? নুডাল তল। দেখো একটা তল দিয়ে 2টা লুপকে ভাগ করা হয়, তাইলে 4টা লুপকে ভাগ করার জন্য কয়টা তল লাগবে? 2টা তল লাগবে। তাহলে আমার ডি অরবিটালে কয়টা করে তল থাকে? 2টা করে তল থাকে, এটা মনে রাখবো। তাহলে ডিতে আমার নুডাল তল কয়টা করে থাকে? ডিতে আমার দেখো নুডাল তল থাকে হচ্ছে 2টা করে, দেখো, হ্যাঁ। আর পিতে আমার নুডাল তল কয়টা করে থাকে? নুডাল তল থাকে 1টা করে, হ্যাঁ। 2টা করে লুপকে ভাগ করার জন্য আমার 1টা করে নুডাল তল লাগবে, হ্যাঁ। এই যে এখানে এইটাতে দেখো, এখানে আমরা বলছিলাম যে এখানে লুপ 2টা, বাট এখানেও কিন্তু এই 2টাকে ভাগ করার জন্য আমার 2টা নুডাল তল লাগছে। এই যে চিত্রটা দেখো, চিত্রটা দেখলে তুমি বুঝতে পারবা, তাই না? এই যে চিত্রটা দেখো, এই যে যেটা দেখতেছো এটা হচ্ছে নুডাল তল। তাহলে আমার পিতে নুডাল তল হচ্ছে 1টা, ডিতে হচ্ছে 2টা, এফ এ হচ্ছে 3টা, আর এস এ হচ্ছে কোনো নুডাল তল নাই, 0। এটা একটু লিখে রাখো, নুডাল তল কার কয়টা আছে। জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে বুঝালাম, আশা রাখি জিনিসটা বুঝতে পারছো। সংখ্যাগুলো একটু লিখে রাখো। এস এ কোনো নুডাল তল নাই, পিতে হচ্ছে 1টা, ডিতে হচ্ছে এখানে আমরা দেখতেছি 2টা, আর এফ এ থাকে 3টা করে। তাহলে নুডাল তল জিনিসটা গেল, লুপ গেল। নুডাল পয়েন্ট জিনিসটা কি? নুডাল পয়েন্ট জিনিসটা কিচ্ছু না। নুডাল পয়েন্ট জিনিসটা হচ্ছে, হ্যাঁ, এই যে 2টা লুপ যে বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটাকে বলা হবে নুডাল পয়েন্ট। এই বিন্দুটাকে কি বলা হবে? নুডাল পয়েন্ট। এই যে 4টা লুপ যে বিন্দুতে এসে মিলিত হয়েছে, এটাকেই বলা হবে নুডাল পয়েন্ট। মানে নুডাল পয়েন্ট কিন্তু সবারই 1টা করে, ঠিক আছে? অর্থাৎ যেখানে এসে মিলিত হলো সেই বিন্দুটাকেই বলা হচ্ছে নুডাল পয়েন্ট। তাহলে নুডাল পয়েন্ট জিনিসটা গেল। এবার আসো নোড। নোড জিনিসটা কি? নোড জিনিসটা কার্যকর হচ্ছে এস অরবিটালের ক্ষেত্রে, সরি, কার ক্ষেত্রে? এস অরবিটাল বা এস উপশক্তি স্তর। ঠিক আছে, এস অরবিটাল বা এস উপশক্তি স্তরের ক্ষেত্রে হচ্ছে যে নোড জিনিসটা কার্যকর। এখন এই জিনিসটা কি? এই জিনিসটা একটু খেয়াল করো। মনে করো এখানে আমার নিউক্লিয়াস আছে, ঠিক আছে? এটা আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমার দ্বিতীয় শক্তি স্তর। এই দেখো, প্রথম শক্তি স্তর আর দ্বিতীয় শক্তি স্তরের মাঝখানে যে একটা খালি জায়গা আছে না, এই খালি জায়গার মধ্যে কিন্তু কোনো ইলেকট্রন থাকে না। প্রথম শক্তি স্তর এটা হচ্ছে ফার্স্ট স্তর, এটা হচ্ছে সেকেন্ড স্তর। এই 2টা স্তরের মধ্যে কিন্তু কি থাকে না? কোনো কি বললাম? ইলেকট্রন থাকে না। এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাটাকে আমরা বলতেছি কি? নোড। এই খালি জায়গাটাকে কি বলতেছি? নোড। এখন নোড থেকে আমাকে জানতে হবে কি? নোড থেকে আমাকে জানতে হবে, দেখো এখানে আমার যখন শক্তি স্তর যখন 2টা, হ্যাঁ, এই যে ফার্স্ট শক্তি স্তর, সেকেন্ড শক্তি স্তর, তখন নোড কয়টা? 1টা। আমার শক্তি স্তর যদি 3টা হয়, দেখো আরেকটা নোড বাড়ছে না? এখানে নোড আরেকটা বাড়ছে। শক্তি স্তর 3টা, তাহলে নোড 2টা। অর্থাৎ এই জিনিসটাকে আমরা এইভাবে মনে রাখবো, নোডের সংখ্যা কত? হ্যাঁ, এনএস অরবিটালে নোডের সংখ্যা হচ্ছে n-1। অর্থাৎ যে কয় নাম্বার, অর্থাৎ যদি তোমাকে বলা হয় 5s, 5s, এখানে নোড কয়টা আছে? তাহলে 5 - 1, 4টা নোড আছে। তাহলে নোডের সংখ্যার সূত্রটা লিখে রাখো, n-1। ঠিক আছে, ওকে। তাহলে এই যে নোড, নোডাল, নোডাল পয়েন্ট, আশা রাখি এই বিষয়গুলো তোমরা ক্লিয়ার না হলেও ভিডিওটা যদি আবার দেখো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তারপরে একজনকে একটু জিজ্ঞেস করি, এই তানিম বলো তো। জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? স্যার ক্লিয়ার হয়েছে স্যার, বুঝতে পারছি ওকে, স্যার। আচ্ছা। এরপরে দেখো এই যে অরবিটাল পার্থক্য, এগুলা খুব ইজি জিনিস, যেগুলো দাগানো আছে এগুলো একটু পড়ে ফেলবা। ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ, ওই যে
এখনো যদি তোমাদেরকে ইলেকট্রন বিন্যাস শিখাইতে হয় তাহলে ভাই আমি তোমাদেরকে পড়াইতে পারবো না, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস এখন নাকি ক্লাস 8 থেকেও নাকি শিখায়। আমরাও যদি ইন্টার এসে শিখছি, এখন নাকি ক্লাস 8 থেকে ইলেকট্রন বিন্যাস শিখায়। ইলেকট্রন বিন্যাস কিন্তু ভাই পরীক্ষায় আসে, ঠিক আছে? এই পর্যন্ত যে মৌলগুলার ইলেকট্রন বিন্যাস পরীক্ষায় আসছে সেটা হচ্ছে যে কার্বনের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, তারপরে ক্রোমিয়াম, আর্গন, এই মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো পরীক্ষায় আসছে। এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস বেশি দিন না, 2016 সালে পরীক্ষায় আসছিল। আমার একটা পরিচিত স্টুডেন্ট ছিল চিটাগং কলেজের, সে পরীক্ষার পরে এসে বলতেছে ভাই আমি এই প্রশ্নটা ভুল করছি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমি তো শুনে অবাক, সে এসএসসি তেও গোল্ডেন, ইন্টারেও গোল্ডেন, আর চিটাগং কলেজের স্টুডেন্ট সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস ভুল করে। তোমাদের কি বিশ্বাস হয়? তোমরা মনে করতে পারো যে ভাইয়া মনে হয় আবুল তাবুল কি বলতেছে না বলতেছে, আমরা ভুল করব না, ও ভুল করতে পারে। ও মনে হয় নকল করে গোল্ডেন পাইছে, না সে নকল করে গোল্ডেন পায় নাই, ভালো করে গোল্ডেন পাইছে। এই যে এই সহজ ইলেকট্রন বিন্যাসগুলো পরীক্ষায় আসবে, তুমি ভুল করবা। কেন ভুল করবা? কারণ হচ্ছে তোমার মাথা এত গরম থাকবে, হ্যাঁ, যে এনে এটা যে সোডিয়াম, তুমি দেখবা যে এইটাই ভুলে গেছো। কথা বুঝতে পারছো? এটা যে সোডিয়াম, দেখবা যে এটাই ভুলে গেছো, ঠিক আছে? তো ইলেকট্রন বিন্যাসগুলো যাতে ভুল না হয়, ইলেকট্রন বিন্যাস কিন্তু আমি তোমাদেরকে এখন শিখাইতে পারবো না, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস আশা করি তোমরা সবাই পারো। এখানে কিছু জিনিস তোমরা মনে রাখবা যে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস কোথায় কোথায় দেখা যায়। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কোথায় কোথায় দেখা যায়, তোমরা এই জিনিসটা একটু লিখে রাখো যে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কোথায় কোথায়, যে জিনিস কোন কোন মৌল 24, হ্যাঁ, তারপর 29, হ্যাঁ, 41 থেকে 47, মাঝখানে 43 নাই, মনে রাখবা 41 থেকে 47, মাঝখানে 43 নাই, 43 ব্যতিক্রম না। এরপরে আমরা মনে রাখবো 57 নম্বর মৌল, হ্যাঁ, 58 নম্বর মৌল, এগুলা মনে রাখবো। এরপরে হচ্ছে 78, 79, হ্যাঁ, আরেকটা মনে রাখবো 90। জাস্ট আরো আছে, এই কটা ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করবো, ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস পরীক্ষায় আসতে পারে। আরেকটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের দেখো কয়টা নিয়ম আছে। ইলেকট্রন বিন্যাসের নিয়ম হচ্ছে আব্বাউ নীতি, হুন্ডের নীতি, পাউলির নীতি। এখন আমি তোমাদেরকে একজনকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। মানহা বলো তো। ওয়ালাইকুম আসসালাম। বলো, অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে কোন নীতি অনুসারে? অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে কোন নীতি অনুসারে? আব্বাউ নীতি, হুন্ডের নীতি, না পাউলির নীতি? পাউলির নীতি। এই ভালো করে বলো, পারবা? আচ্ছা, আমি তোমাদেরকে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে কোন নীতি অনুসারে? এই যে আমরা যে ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2, হ্যাঁ, 3s2, এটা কোন নীতি অনুসারে হচ্ছে? আব্বাউ নীতি। এই কোশ্চেনটাই তোমাকে আমি ধরছি, ঠিক আছে? ওকে, দেখো এই যে সামান্য একটা জিনিস, হ্যাঁ, কোন নীতি অনুসারে প্রবেশ করে, তাহলে এই নীতিটা কিন্তু হচ্ছে এটা কি, এটা হচ্ছে একটা আব্বাউ নীতি। আমরা জানি আব্বাউ নীতি অনুসারে কি, যে ইলেকট্রন সর্বপ্রথম কোথায় প্রবেশ করবে? নিম্ন শক্তি স্তরে, এরপরে ক্রমান্বয়ে যাবে উচ্চ শক্তি স্তরে। এখন একটা শক্তি স্তর নিম্ন না উচ্চ সেটা আমরা কি দিয়ে বুঝি? সেটা আমরা বুঝি n+l এর মান দিয়ে। যেখানে n+l এর মান কম সেটা হচ্ছে কি নিম্ন শক্তি স্তর। তোমরা জানো, হ্যাঁ, যে 4s আর 3d এই দুইটার মধ্যে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? দেখো 4s এখানে n+l এর মান কত? 4, আর 3d তে n+l এর মান কত? 5। আমরা দেখতেছি এখানে n+l এর মান কম, এজন্য ইলেকট্রন প্রথমে এখানে প্রবেশ করবে, আর 3d তে বেশি, তাহলে এর পরে প্রবেশ করবে। আবার যদি বলা হয় 3d এবং 4p কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? দেখো 4p তে n+l এর মান কত? 5। যদি দুইটাতে ইলেকট্রন বিন্যাস যদি n+l এর মান কি হয়? সমান হয়, দেখো এখানেও 5 এখানেও 5, সেক্ষেত্রে কোথায় ইলেকট্রন প্রবেশ করে? যেখানে n এর মানটা কম, যেখানে n এর ভ্যালুটা কম সেখানে প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে এই যে নরমাল ছুটে গেল। এখান থেকে কিন্তু প্রশ্ন বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, নিচের কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে বা কোনটিতে পরে যাবে, হ্যাঁ, বা নিচের কোনটি নিম্ন শক্তি স্তর, কোনটা উচ্চ শক্তি স্তর, এই বিষয়গুলো। আর এই বিষয়টা একটু দাগায় রাখো, গ্রাউন্ড স্টেট কাকে বলে? সবচেয়ে নিম্নের যে শক্তি স্তর সেটাকে কি বলা হয়? গ্রাউন্ড স্টেট, ঠিক আছে? তাহলে
এই যে দেখো আমি যে কথাটা বললাম, ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে অরবিটালে প্রবেশ করে। তাহলে অরবিটাল ইলেকট্রন প্রবেশ করে যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে কি আব্বাও নীতি অনুসারে। আচ্ছা, এগুলা আর হুন্ডের নীতি এগুলা খুব বেশি জাস্ট নীতিটা জেনে রাখবা। হ্যাঁ, আর এস অরবিটালের জন্য হুন্ডের নীতি প্রযোজ্য নয়, এই কথাটা জেনে রাখবা। এরপরে পাউলির নীতিটা জানবা। পাউলির নীতিটা মনে হয় এখানে দাগানো হয় নাই, তোমরা একটু বইয়ের মধ্যে জেনে রাখবা। পাউলির নীতি অনুসারে কি চারটা কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু সমান হতে পারে না, তোমরা জানো তাই না? কোন কোয়ান্টাম সংখ্যার মানটা অবশ্যই ভিন্ন হবে সেটা মনে রাখবা, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। আর এটা হচ্ছে কবির স্যারের বইয়ের পড়া ইলেকট্রন বিন্যাসের প্রয়োগ, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। আশা রাখি স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। এরপরে আসো তড়িৎচুম্বকীয় বর্ণালী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট মনে থাকে না, মনে থাকে না। তুমি আজকে পড়বা, 2 দিন পরে, 2 দিন পর আমি তোমাকে ধরবো, তুমি 70% অ্যান্সার দিতে পারবা না। অর্থাৎ এই পড়াটা এমন একটা পড়া যেটা তোমাকে পরীক্ষার আগের দিনও পড়তে হবে, না হলে তুমি পারবা না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এখানে এই যে রঞ্জন রশ্মি, তরঙ্গ দৈর্ঘ্য, গামা রশ্মি, এখানে কি পড়তে হবে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যগুলা। এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো পরীক্ষায় বারবার আসে। হ্যাঁ, দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য, অপর পেজে আছে। হ্যাঁ, এখানে যে অতি বেগুনি রশ্মি, অবহেলিত রশ্মি, বিভিন্ন সময় এক এক সময় পরীক্ষায় আসছে। সবগুলো রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য খুবই ইম্পর্টেন্ট। আমি এগুলা অফলাইনে ক্লাস হইলে তোমাদেরকে এখানে বসায় বসায় মুখস্থ করাইতাম। এখন যেহেতু অনলাইনে, হ্যাঁ, তোমরা আসলে এইভাবে মুখস্থ করবা না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। মান এখানে বোঝানোর তেমন কিছু নাই। এরপরে দেখো গামা রশ্মির থেকে কি কি পড়বা। গামা রশ্মি এটা কোথায় ইউজ করা হয়? মসবার বর্ণানুমিতিক যন্ত্রে এবং নিউটন সক্রিয়ণ বিশ্লেষণে। আর রঞ্জন রশ্মি, রঞ্জন রশ্মির প্রয়োগের দেখো 3টা পদ্ধতি আছে, এগুলো একটু দেখবা। আর অতি বেগুনি রশ্মি ব্যবহার দেখো 3 স্টার দেওয়া আছে। আমি মূলত হচ্ছে যে বইয়ের আশপাশে যতটুকু জায়গা ছিল সেটুকু দিছি, তুমিও তোমার বইয়ের আশপাশে যতটুকু স্টার চিহ্ন দেওয়া যায় দিয়ে দাও। ঠিক আছে, এখান থেকে এই ব্যবহারগুলো কিন্তু মনে থাকে না ভাইয়া, খুবই মানে বিদঘুটের জিনিস এগুলা। ঠিক আছে, তবে যে ব্যবহারগুলো অবশ্যই পড়বা সেগুলো হচ্ছে এই নিচের এই কয়টা। ঠিক আছে, এগুলো হচ্ছে মেডিকেলের সাথে রিলেটেড ব্যবহার, এগুলো আমাকে জানতে হবে। আচ্ছা, একজনকে একটা প্রশ্ন দেই, দেখি পারো কিনা। কোন রশ্মির কাকে ধরবো? কারিনা সরকার, বলো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, তোমাকে আমি একটা প্রশ্ন ধরতেছি। আসমানি, হলুদ, লাল, এগুলা তো বুঝতে চলে। এটা হচ্ছে লাল, এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে আসমানি, এটা হচ্ছে হলুদ। পরীক্ষায় প্রশ্ন আসলো কোন আলোর কম্পাঙ্ক বেশি? তরঙ্গ দৈর্ঘ্য কম, সেটা কম্পাঙ্ক বেশি। বেগুনি। বেগুনি বর্ণের কম্পাঙ্ক বেশি হবে, কারণ এটা তরঙ্গ দৈর্ঘ্য কম। আমরা জানি কি বি ইকুয়াল এফ ল্যামডা, তাই না? তাহলে কম্পাঙ্ক মানে কি এফ, তাহলে এফ ইকুয়াল দেখো ভি বাই ল্যামডা, তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? ভেরি ভেরি গুড। বলো তো, তোমার দেখে দেখেই বলো, আমি কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর সবচেয়ে বেশি? স্যার কোশ্চেনটা আবার একটু করে। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর সবচেয়ে বেশি? কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর? দেখে দেখে বলো। দৃশ্যমান না, অবলোহিত রশ্মির। না, আর একটু ভালো করে বলো, দেখে দেখে বলো। আচ্ছা, অবলোহিত যেটা বললা, দেখো 780 ন্যানোমিটার থেকে 1 ন্যানোমিটার, এটা কতটুকু হইতে পারে? আর কিন্তু রেডিও দেখো তো 10 কিলোমিটার, মানে এগুলা কি ধারের কাছেও আছে? না, নাই। তাহলে কোন আলো, কোন রশ্মির পরিসর সবচেয়ে বেশি? সেটা হচ্ছে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো, তুমি শুধু মান মুখস্থ করলে হবে না, একটু কম্পাঙ্ক দিয়ে প্রশ্ন আসতে পারে, তাই না? তারপরে এই যে তরঙ্গ দৈর্ঘ্য, এইভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর হচ্ছে, ঠিক আছে, তুমি মিউট করে ফেলো। আর হচ্ছে এই যে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ কোথায় ব্যবহার করা হয়, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, তার আগে আমাকে জানতে হবে এনএমআর পরমাণু জিনিসটা কি। এনএমআর পরমাণু, এটা একটু মনে রাখো, এন এম আর,
এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। আর আমরা যদি বাংলায় বলি নিউক্লিয়ার চুম্বকীয় অনুরণন। রেজোনেন্স মানে বাংলা হচ্ছে অনুরণন। অনুরণন জিনিস কি জানি না। নিউক্লিয়ার চুম্বকীয় অনুরণন, ঠিক আছে। এখন এনএমআর পরমাণু কাদেরকে বলা হয়? দেখো একটা কথা বলা আছে, যাদের বিজোড় সংখ্যক কি থাকবে? প্রোটন অথবা নিউট্রন থাকবে। বিজোড় সংখ্যক প্রোটন নিউট্রন। দেখো আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনে দেখো এখানে 1 একটা বিজোড় সংখ্যা আছে, কার্বন 13 বিজোড়, ফ্লোরিন 19 বিজোড়, ফসফরাস 31 হ্যাঁ বিজোড় সংখ্যা, ঠিক আছে। এখানে দেখো হাইড্রোজেন 1, প্রোটন ও বিজোড়, নিউট্রন ও বিজোড়। কার্বন 13 মানে কি? কার্বন আমরা জানি কি 6 13, এটাই তো। এখানে দেখো এখানে কিন্তু প্রোটন সংখ্যাটা কি? বিজোড় সংখ্যা। আবার ফ্লোরিন আমরা জানি কি? ফ্লোরিন 9 আর 19। এখানে দেখো প্রোটন সংখ্যাটা কিন্তু বিজোড়, তাহলে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় এনএমআর পরমাণু। হ্যাঁ, এনএমআর পরমাণু। এই যে আমরা যে এমআরআই করি, এমআরআই এর মধ্যে আমরা পড়বো, হ্যাঁ এমআরআই যে করি, আমাদের শরীরে যে এমআরআই করা যায়, এটার জন্য আসলে মেইনলি আমাদের শরীরের মধ্যে থাকে পানি, 70% পানি থাকে তোমরা জানো। এই পানির থেকে কি আসে? হাইড্রোজেন 1। এই হাইড্রোজেন 1 এর কারণেই মূলত এমআরআই করা যায়। অর্থাৎ এমআরআই করতে গেলে তোমাকে এনএমআর পরমাণু লাগবে। এনএমআর পরমাণু ছাড়া তুমি এমআরআই করতে পারবে না। আমাদের শরীরে কোন এনএমআর পরমাণুটা আছে? হাইড্রোজেন 1। এটার কারণে এমআরআই করা যায়। এমআরআই তে কোন রশ্মি ব্যবহার করা হয়? দেখো রেডিও ওয়েভ। আচ্ছা, এখান থেকে আর কি পড়বা? ব্যবহার খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে এটা অ্যাডমিশন টেস্ট আসছিল, ঠিক আছে। তারপরে রেডিও, এটা অ্যাডমিশন টেস্ট আসছিল। ক্যান্সার চিকিৎসা অ্যাডমিশন টেস্ট আসছিল। তাহলে এই ব্যবহারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো আসলে বোঝানোর কিছু নাই, এগুলো মুখস্থ করতে হবে। এই মুখস্থ দেখো এটা +D লিখে রাখছি, তার মানে এটা ডাইজেস্ট থেকেও পড়তে হবে। সঞ্জিত স্যারের বইয়ে আরো 2-1টা এক্সট্রা ব্যবহার দেওয়া আছে, সেটা পড়তে হবে। ব্যবহারগুলো একটু সময় থাকলে তোমাদেরকে স্লাইড দিয়ে পড়াইতাম, এগুলা দেখলাম না। তারপরে কোয়ান্টাম প্ল্যাঙ্কের সমীকরণ, এটা তো আমরা আগে থেকে পড়ে আসছি, ঠিক আছে। এই জিনিসটা একটু দেখবা যে ফোটনের শক্তিকে কি বলা হয়? কোয়ান্টাম। আর এক মূল ফোটনের শক্তিকে, একটি ফোটনের শক্তি বলা হয় 1 কোয়ান্টাম। আর এক ফোটনের শক্তিকে, এক মূল ফোটনের শক্তিকে কি বলা হয়? 1 আইনস্টাইন। এইগুলো একটু পড়বা। এরপরে বর্ণালী পরিমাপের যন্ত্রের নাম কি? স্পেকট্রোমিটার। এই কথাটা জানবা। বর্ণালী পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে স্পেকট্রোমিটার। বর্ণালী কত প্রকার? এটা এখান থেকে পড়বা না। বর্ণালী কত প্রকার এটা পড়বা হচ্ছে সঞ্জিত স্যারের বইয়ের থেকে, স্ক্রিনশট দিয়ে রাখো। দেখো গঠন অনুসারে বর্ণালীকে আমরা 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে পারমাণবিক বর্ণালী, আরেকটা হচ্ছে কি আণবিক বর্ণালী, আরেকটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। এই যে পারমাণবিক বর্ণালী, এইটা আবার 2 প্রকার। পারমাণবিক বর্ণালী কয় প্রকার? দেখো পারমাণবিক বর্ণালী হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। তাহলে এখন একটা স্ক্রিনশট দাও। এরপরে আমরা যাব হচ্ছে আণবিক বর্ণালী। আণবিক বর্ণালী আবার দেখো বেশ কয়েক প্রকার আছে। আণবিক বর্ণালী বেশ কয়েক প্রকার, যা শুধু নামগুলো পড়বা, আর কিছু পড়তে হবে না। হ্যাঁ, এখানে দেখো ভর বর্ণালী বলে আছে, আয়তন বর্ণালী বলে কিন্তু বর্ণালী নাই, তাই না? চাপ বর্ণালী বলে কিন্তু বর্ণালী নাই, ঠিক আছে। তাহলে এই বর্ণালীগুলো একটু পড়বা, শুধুমাত্র হেডলাইন, আর কিছু পড়তে হবে না। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা হচ্ছে সঞ্জিত স্যারের বইয়ের পড়া, এটা একটা স্ক্রিনশট দাও। ওকে, এরপরে আসো বিভিন্ন প্রকার সিরিজ। সিরিজ তোমরা অলরেডি এগুলা ইন্টারের জন্য পড়ছো। হ্যাঁ, সিরিজ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে যে n=1 হলে কোন সিরিজ হয়, 2 হলে কোন সিরিজ হয়, 3 হলে কোন সিরিজ হয়, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু জানবা যে n=1 হলে দেখো লাইম্যান সিরিজ, 2 হলে বামার সিরিজ। হ্যাঁ, এই নামগুলো অবশ্যই তোমরা জানো। আর কোনটা কোন অঞ্চলে তৈরি হয়, দেখো একমাত্র অতিবেগুনি অঞ্চলে তৈরি হয় কোনটা? প্রথম যে সিরিজটা, হ্যাঁ লাইম্যান সিরিজ। একমাত্র দৃশ্যমান অঞ্চলে কোনটা তৈরি হয়? দেখো বামার সিরিজ। আর বাকি সবগুলাই হচ্ছে অবলোহিত অঞ্চলে তৈরি হয়। আর এই রিডব্যাক সমীকরণটা একটু জানবা, ঠিক আছে। রিডব্যাক সমীকরণ দেখো, রিডব্যাক সমীকরণের Z² তোমরা হয়তোবা জেড দিয়ে কিন্তু পড়ো নাই। জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। আমরা মেইনলি যেটা পড়ছি সেটা হচ্ছে হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যা হচ্ছে 1,
তাহলে জেড এর মান 1 স্কয়ার, তাহলে 1 দিলেও যা, না দিলেও তা। এই জন্য কিন্তু তোমাদের সমীকরণের মধ্যে জেড ছিল না, কিন্তু মেইন সূত্রের মধ্যে কিন্তু জেড আছে। ঠিক আছে, এই সূত্রটা অবশ্যই তোমরা জানার কথা। এখানে রিডব্যাক দ্রবকের মানগুলা বিভিন্ন এককে দেওয়া আছে, এগুলা জাস্ট একটা মুখস্থ করবা, বাকিগুলা তোমরা কনভার্ট করা শিখে ফেলবা। ঠিক আছে, একটু আগে তো দেখাইছি কিভাবে সেন্টিমিটার থেকে ন্যানোমিটার নেয়। ঠিক আছে, তাহলে আর এটা কিন্তু মনে রাখবা, এটা কিন্তু সেন্টিমিটার না, পার সেন্টিমিটার। তার মানে সেন্টিমিটার থেকে ন্যানোমিটার নিতে গেলে যা করতে হবে, পার সেন্টিমিটার তার উল্টা করতে হবে। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু পরে পড়ি, তার আগে এই জিনিসটা একটু পরে আসি। এখান থেকে এক ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে যে তোমাকে মনে করো বলা হলো প্যাশন সিরিজের জন্য, প্যাশন সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত? বা 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত? ঠিক আছে, আচ্ছা এটা দেখি কে পারবা, একটু হ্যান্ড রেজ করো। সবার হাত নামাই দিছি, যে পারবা একটু হ্যান্ড রেজ করো। আরকান বলো। আরেকবার বলতে হবে কোশ্চেনটা। এই যে লেখা আছে দেখো, প্যাশন সিরিজের জন্য সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কত হবে, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত হবে? পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকজনের কাছে যাই। উম্মে সালমা উর্মি, বলো তো। সর্বনিম্ন হবে 3 আর সর্বোচ্চ 7। সর্বোচ্চ 7 না ভাইয়া, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে, আচ্ছা মানে প্যাশন সিরিজের জন্য n1 এর মান কত হয় বলো আগে? এনো প্যাশন সিরিজের জন্য n1 হচ্ছে 3। n1 হচ্ছে 3। 3 ওকে, আর n2 কত হইতে পারে? 4 5 6 7। 4 5 মানে ডট ডট উপরে থাকবে মানগুলো, ডট 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 ইনফিনিটি। ঠিক আছে, অনেক হইতে জি পারে। ভাই। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো, যে সর্বনিম্ন n এর মান, n2 এর মান কত? 4। এখন দেখো তরঙ্গ সংখ্যার সূত্রটা কি? তরঙ্গ সংখ্যার সূত্র হচ্ছে নিউ বার ইকুয়াল rh 1/n1 স্কয়ার 1/n2 স্কয়ার। এখন দেখো 1 নম্বরের ক্ষেত্রে সর্বনিম্ন rh n1 এর মান কত প্যাশন সিরিজের জন্য? 3 স্কয়ার মাইনাস আর 1/4 স্কয়ার 1/4 স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে যা আসে, ধরো rh তুমি রেখেই দিলা, rh মানে মান, rh এর মান তো তুমি বসাইতে পারবে না, বসাইলে তুমি ক্যালকুলেটর লাগবে, তাই না? তাহলে এটা হবে সর্বনিম্ন। আর সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চের ক্ষেত্রে দেখো n1 এর মানের তো কোনো চেঞ্জ হবে না, হবে? কিন্তু n2 এর মান সর্বোচ্চ কত হতে পারে? ইনফিনিটি। তার মানে এটাকে ইনফিনিটিভ করলে এটার মানটা 0 হয়ে যাবে, তার মানে তখন এটা কত আসতেছে? rh/9। বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এইভাবে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। আর এই জিনিসটা নিজের বাপের নাম ভুলে যাও, নিজের নাম ভুলে যাও, নিজের গ্রামের নাম ভুলে যাও, কোনো সমস্যা নাই, এই জিনিসগুলো ভোলা যাবে না। ঠিক আছে, 3টা জিনিস, মৌল শনাক্তকরণের 3টা পদ্ধতি আছে এই চ্যাপ্টার থেকে। আমি তো বললাম যদি তুমি 2টা জিনিস পড়ো না, যদি মনে করো যে তুমি সময় পাও নাই, তুমি 3টা জিনিস পড়বা। একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যগুলো, আর একটা হচ্ছে ওই যে আইসোটোপ আইসোবার আর ওই যে ইলেকট্রন প্রোটন যেটা দেখাইলাম, আর একটা হচ্ছে মৌল শনাক্তকরণ। কিচ্ছু পড়ার টাইম পাও নাই, কিন্তু এই 3টা জিনিস পড়বা। ঠিক আছে, তাহলে তুমি পরীক্ষায় অ্যানসার করতে পারবে, ভালো অ্যানসার করতে পারবে। তাহলে দেখো এখানে কি মৌল শনাক্তকরণের জন্য আমাদের 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে রেখা বর্ণালী, আর একটা হচ্ছে শিক্ষা পরীক্ষা, আর একটা হচ্ছে সিক্ত পরীক্ষা। তো আজকে আমরা 2টা পড়বো। হ্যাঁ, পরীক্ষায় 1 বছর রেখা বর্ণালী দিয়ে আসে, আর একবার শিক্ষা পরীক্ষা দিয়ে আসে, আর একবার সিক্ত পরীক্ষা দিয়ে আসে, মানে এক বছর এক একটা দিয়ে আসে, কিন্তু আসে। এখান থেকে তুমি প্রশ্ন পাবাই, এখান থেকে মিস যাবে না, মনে রাখো। আচ্ছা, এগুলা কিভাবে মুখস্থ করবো আসো আমরা একটু মানে টেকনিক জেনে নেই, টেকনিক জেনে নিলে তুমি পারবা। দেখো সোডিয়াম শিক্ষা পরীক্ষায় কি বর্ণ দেয় আমরা জানি, সোনালী হলুদ।
সোনালী হলুদ। আমরা সবাই জানি এটা, শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেয় বা গোল্ডেন ইয়েলো। এখন ধরো পরীক্ষায় প্রশ্ন আসলো যে রেখা বর্ণালীতে কি দিবে, তখন এই সোনালী শব্দটা জাস্ট কাটা যাবে, কি দিবে, হলুদ। তাহলে আমরা সোডিয়াম জেনে ফেললাম। এবার আসো হাইড্রোজেন। দেখো আমরা কি বলছিলাম, সূর্যের মধ্যে কি থাকে, হাইড্রোজেন থাকে আর হচ্ছে হিলিয়াম থাকে। আমরা মনে রাখার সুবিধার্থে দেখো পড়তেছে, তাহলে এটা মনে করো সূর্য। সূর্য কোথায় থাকে ভাইয়া, আকাশে থাকে, তাই তো, সূর্য আকাশে থাকে। তাহলে হাইড্রোজেন হিলিয়াম কোথায় থাকে বললাম, সূর্যের মধ্যে থাকে। সূর্য কোথায় থাকে, আকাশে থাকে। তাহলে একটা বর্ণ হচ্ছে আসমানি। আচ্ছা, আকাশের বর্ণ কি, আকাশের বর্ণ হচ্ছে নীল, তোমরা সবাই জানো আকাশের বর্ণ হচ্ছে নীল। আবার সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে, সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন দেখবা যে একটা লাল আভা তৈরি হয়, তাই না, একটা লাল আভা। আর একটা বর্ণ হচ্ছে কি, তাহলে লাল। আমরা কি দিয়ে মনে রাখলাম, হাইড্রোজেন হিলিয়াম এরা সূর্যের মধ্যে থাকে, তাহলে সূর্য কোথায় থাকে, আকাশে থাকে, তাহলে বর্ণ হচ্ছে আসমানি। আবার আকাশের বর্ণ কি, নীল, এবং সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন তার বর্ণ কি হয়, লাল। আমরা হাইড্রোজেনের বর্ণ দেখো মনে রাখলাম, নীল, লাল, আসমানি। আমরা মার্কারি, মার্কারি আমরা জানি কি একটা তরল জিনিস। তরল জিনিস কোথায় রাখা হয়, একটা পাত্রে রাখা হবে, তাই না, যে পাত্রটা রাখা হয় সেটা হচ্ছে কলস। তোমরা যারা গ্রামে থাকো তারা হয়তো বা কলস চিনবা, ঠিক আছে, মাটির কলস থাকে। তাহলে কলস, কলস দিয়ে আমরা মনে রাখবে কি, এটা হচ্ছে কমলা, লতে হচ্ছে লাল, আর একটা শতে হচ্ছে সবুজ। এটা অ্যাডমিশন টেস্টে আসছিল, ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল, মনে রাখলাম কলস। হ্যাঁ, মার্কারি তরল জিনিস কলসে রাখলাম। আর স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়ামের ক্ষেত্রে আমরা মনে রাখবো এ হচ্ছে খুবই ধনী লোক, আলালের ঘরে দুলাল, কোনোদিন কোনো কষ্ট সহ্য করে নাই। আলাল, আসমানি, আর হচ্ছে লাল, আসমানি আর কি লাল, ঠিক আছে। তাহলে এটা একটু লিখে রাখো সবাই। ওকে, আমরা এগুলো পড়ে ফেলছি। এখন থেকে যে পড়াগুলো আছে এগুলো আসলে বোঝানোর তেমন কিছু নাই, জাস্ট শুধু দেখে রাখবা। জাল ডাকানোর শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়, ফার্স্ট হচ্ছে এই কথাটা, ইউভি রশ্মি। কত তরঙ্গ দৈর্ঘ্য, 230 থেকে 375। হ্যাঁ, যেগুলো দাগানো আছে এগুলো হচ্ছে, এইটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট লিখে রাখো। এইগুলা শুধু রিডিং, এগুলা পরীক্ষায় আসে না, এগুলা একটু দেখার চেষ্টা করো, পারলে ভালো, না পারলে দরকার নাই। রিডিং লিখে লিখে রাখছি দেখো। এরপরে এনার্জি সেভিং লাইট বাল্ব তৈরিতে দেখো কি কি ব্যবহার করা হয়, ইউভি রশ্মি, ফসফর এবং পারমাণবিক বর্ণালী। জাস্ট এই তিনটা কথা একটু পড়বা। এরপরে চিকিৎসা ক্ষেত্রে আয়া রশ্মির ব্যবহার। হ্যাঁ, আমাদের মানব দেহ থেকে কিন্তু এক ধরনের আয়া রশ্মি নির্গত হয়, খুবই ইম্পর্টেন্ট কথা। যে আয়া রশ্মি নির্গত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 12। হ্যাঁ, এটা হচ্ছে একটা মিডল আইআর, ঠিক আছে। তাহলে আমাদের দেহ থেকে কোন ধরনের আয়া রশ্মি নির্গত হয়, মিডল আয়ার রশ্মি, ঠিক আছে। আচ্ছা, এটা পড়বা। আর হচ্ছে আয়ার থার্মোগ্রাফের ব্যবহার, এটা তোমরা এই জিনিসটা তোমরা জানো কিনা জানি না। এই যে বর্তমানে কি বলে তোমার করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য যে টেম্পারেচার যেটা মাপা হয়, হ্যাঁ, বিভিন্ন এয়ারফুটে, বিভিন্ন উন্নত দেশের এয়ারফুটে, হ্যাঁ, এই আয়ার রে দিয়ে কিন্তু কি বলে আমাদের দেহের তাপমাত্রা পরিমাপ করা যায়, ঠিক আছে। এটাই হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় আমাদের শরীরে ইমেজিং করে, হ্যাঁ, মানব আমাদের দেহের পরিবর্তনের যে প্রতিচ্ছবি ইমেজিং সৃষ্টি করে, সেটাকে বলা হয় আয়ার থার্মোগ্রাফি, এবং এটাকে ব্যবহার করে আমরা আমাদের শরীরের তাপমাত্রা মাপতে পারি। করোনা ভাইরাসের জন্য যে তাপমাত্রা মাপা হয় সেটা হচ্ছে কোন ধরনের রশ্মি দিয়ে, আয়ার রশ্মি দিয়ে। এই কথাটা আমরা মনে রাখবো। আর চিকিৎসা ক্ষেত্রে নিয়ার আয়ার রশ্মির ব্যবহার। হ্যাঁ, এখানে একটা জিনিস আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে, দেখো এখানে একটা মস্তিষ্ক শব্দ দেওয়া আছে, এখানে একটা মস্তিষ্ক শব্দ দেওয়া আছে, এখানে একটা মস্তিষ্ক শব্দ দেওয়া আছে, এখানে মাথা শব্দ দেওয়া আছে। অর্থাৎ এই ব্যবহার নিয়ার, আমাদের সবচেয়ে কাছের জিনিস হচ্ছে আমাদের মাথা, ঠিক আছে। নিয়ারের ব্যবহারের ক্ষেত্রে আমি মনে রাখবো হচ্ছে মাথা, অর্থাৎ মাথা সংক্রান্ত যত ব্যবহার আছে দেখবা যে নিয়ার আয়ার রশ্মি, খুব ইজিলি মনে রাখলাম। আর বাকি ব্যবহার হচ্ছে এফআইআর। তোমরা জানো কিনা আয়ার রশ্মি হচ্ছে 3 ধরনের। আয়ার রশ্মি হচ্ছে কয় ধরনের, 3 ধরনের। একটা হচ্ছে নিয়ার, কাছে আয়ার, আর একটা হচ্ছে মাঝখানে আয়ার, আর একটা হচ্ছে দূরে ফার আয়ার।
এর মধ্যে এই যে কাছে এবং দূরে এই দুইটাই কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা আমরা পিছনে দেখবা যে দাগানো আছে বইয়ের মধ্যে। আর মিডল আয়ার যেটা খুব ইম্পর্টেন্ট, এটা ব্যবহার করা হয় জৈব যৌগে কার্যকরীমূলক শনাক্তকরণের জন্য। পরীক্ষায় প্রশ্ন আসছে যে জৈব যৌগে কার্যকরীমূলক শনাক্তকরণের জন্য কোনটি ব্যবহার করা হয়, মিডল আয়ার। ঠিক আছে, এফআইআর রশি যেগুলো দাগানো আছে এগুলো একটু পড়বা। ফ্রোজেন শোল্ডারের চিকিৎসায় কি ব্যবহার করা হয়, এফআইআর রশি, এই জিনিসগুলো পড়বা। এমআরআই পূর্ণরূপ মেডিকেল পরীক্ষা আসছে, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্ট। এমআরআই পূর্ণরূপ কি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এমআরআই এর ব্যবহার, হ্যাঁ, এখানে জাস্ট একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে টিউমার, মূলত টিউমার, মেরুমজ্জার যে টিউমার শনাক্তকরণের জন্য এমআরআই ব্যবহার করা হয়। এমআরআই কিভাবে করা যায়, এটার মূলনীতি কি, এই যে জিনিসগুলো দাগানো দেওয়া আছে অলরেডি আমরা বলে ফেলছি। কোনটার কারণে এমআরআই করা যায়, হাইড্রোজেন 1, ঠিক আছে। তারপরে এই যে জিনিসগুলো দাগানো আছে এগুলো অলরেডি আমরা বলে ফেলছি। সর্বশেষ আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে শিখা পরীক্ষা। শিখা পরীক্ষায় একটা মৌল কি বর্ণ দেখায়, এটা মানে প্রত্যেক বছরই প্রশ্ন আসে, কেন জানি। এই গত বছর মেডিকেলেও আসছে, ডেন্টালেও আসছে, ঢাকা ভার্সিটিতেও আসছে, মানে কি যে একটা পাইছে এই জিনিসটারে। ঠিক আছে, আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিব ভাইয়া, এই জিনিসটা আমাকে একটু মুখস্থ করে পড়া দিতে হবে এখন। ঠিক আছে, 2 মিনিট সময় দেবো। সেটা হচ্ছে কি, তুমি যেটা মনে রাখবা, একটা হচ্ছে যে খালি চোখে, এই আজকে তো তোমাদেরকে আমি বিরতি দেই নাই, তাই না? আচ্ছা যাই হোক, আমাদের তো পড়াই শেষ। আর একটা হচ্ছে নীল কাঁচ দিয়ে কেমন দেখা যায়, হ্যাঁ। আর শিখা পরীক্ষায় কি ব্যবহার করা, এটা তো জানো, শিখা পরীক্ষায় গাঢ় সেল ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে যে ভাই প্রশ্ন করতে পারো যে আমি নীল কাঁচ দিয়ে কি বলে খালি চোখে যদি দেখতে পারি, আলাদা করে নীল কাঁচ ক্রয় করে সেটার পিছনে টাকা খরচ করে কেন দেখবো, একটা প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে যে যদি কোনো আয়নের সাথে, ধাতব আয়নের সাথে যদি সোডিয়াম আয়ন যদি মিশ্রিত থাকে, যেমন ধরো একটার সাথে সোডিয়ামও আছে পটাশিয়ামও আছে, তুমি শিখা পরীক্ষায় যখন বর্ণ দেখবা খালি চোখে কোনটাটা দেখবা, সোডিয়ামেরটা দেখবা না পটাশিয়ামেরটা দেখবা, একটা ধূম্রজাল সৃষ্টি হবে। এই সমস্যা দূর করার জন্য আমরা কোবাল্ট গ্লাস ইউজ করি। কোবাল্ট গ্লাস ইউজ করলে কি হবে, এই যে সোডিয়ামের যে সোনালী হলুদ বর্ণ সেটা শোষণ হবে। তাহলে কোবাল্ট গ্লাস কোন বর্ণ শোষণ করে, সোনালী হলুদ, এই কথা মনে রাখবা, সোনালী হলুদ বর্ণ শোষণ করে। আর কোন আয়ন খালি চোখে কেমন দেখা যায়, নীল কাঁচ দিয়ে কেমন দেখা যায়। ঠিক আছে, এটা 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিব, এটা একটু মুখস্থ করে আমাকে পড়া দিতে হবে। ঠিক আছে, তাহলে এখন বাজে কত, 10টা 7, আমি 9-এ তোমাদেরকে ধরবো। ঠিক আছে, পড়ো। আচ্ছা ঠিক আছে, দেখি ধরি। অন্য পেজ, এই তোমরা কিন্তু তোমাদের বই দেখে বলো না, তোমরা অনেক ভালো ছেলে,
অনেক ভালো মেয়ে, তোমাদেরকে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, বলো। কাকে ধরবো আগে জিজ্ঞেস করে নে, কাকে ধরবো কাকে ধরবো, কই কই গেল? আচ্ছা, এখানে তো এই সাব্বির কই, সাব্বির কাছে পাচ্ছি না কেন? এই সাব্বির তো গতকাল তো বললো যে হ্যাঁ আমাকে ধরবেন, আমি সাব্বির কাছে খুঁজতেছি, হ্যাঁ সাব্বিরকে পাওয়া যাচ্ছে না, এটা কোনো কথা হইলো? সুস্মিত চৌধুরী, বলো তো দেখি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তুমি আমাকে বলো নিচের কোনটি খালি চোখে লাইট ভায়োলেট কালার প্রদর্শন করে? কপার আয়ন, না কপার, সরি 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 পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়ন। কপার কি বর্ণ প্রদর্শন করে বলো? খালি চোখে, হ্যাঁ খালি চোখে খালি চোখে হচ্ছে নীলাভ সবুজ। নীলাভ সবুজ, এটার ইংলিশ শব্দ কি? নীলাভ, ব্লুইশ গ্রিন। ব্লুইশ গ্রিন, গ্রিন। আর কপার কি বলে, নীল কাঁচের মধ্যে দিয়ে কি দেখায়? কোনো বর্ণ নাই। নিচের কোনটি শিখা পরীক্ষা গোল্ডেন ইয়েলো কালার দেখায়? সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়ন, ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা আরেকজনকে ধরি। দীপেশ কই গেল? দীপেশ কই গেল? বলেন। বলো, সোডিয়াম শিখা পরীক্ষায় কি বলে, নীল কাঁচের মধ্য দিয়ে কি বর্ণ দেখায়? বিশেষ করে বর্ণ দেখেন ভাই। বিশেষ করে বর্ণ দেখায় না। পটাশিয়াম নীল কাঁচের মধ্য দিয়ে কি বর্ণ দেখায়? পটাশিয়াম গোলাপি। দেখে দেখে বলছো নাকি? না ভাই, আপনি তাই তো। ঠিক আছে, ওকে, তাহলে আশা রাখি তোমরা পারবা। এটা হচ্ছে সঞ্জিত স্যারের বইয়ের, ওই একই জিনিস সঞ্জিত স্যারের বইয়ে আরো কিছু বেশি দেওয়া আছে, এর একটু স্ক্রিনশট দিয়ে রাখো। সঞ্জিত স্যারের বইয়ের এটা স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, আমাদের আজকের লেকচার এখানেই শেষ। হ্যাঁ, যথারীতি ওই আগের মতো কথাবার্তা, যাদের কোনো প্রশ্ন নাই তারা একদম সোজা একটা দৌড় দাও, ঠিক আছে? এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবা, বাইরে থেকে একটু ঘুরে আসো, নাস্তা পানি করো, একটু রেস্ট নাও, ঠিক আছে? যাদের প্রশ্ন নাই তারা যাতে না থাকো, কারণ হচ্ছে যে এতক্ষণ মোবাইলের স্ক্রিনে থাকা ভালো না, ঠিক আছে? বাধ্য হয়ে থাকতে হচ্ছে আর কি কিছুক্ষণ। তো আমরা আমাদের প্রশ্ন উত্তরের পর্বে চলে যাব। আচ্ছা, তার আগে আমি আমার ভিডিওটা অফ করে দেই।